আচ্ছা, তো আমরা ট্যাক্সেশন সিস্টেমটা আমরা পড়ছিলাম। ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেমটা আমরা আগের দিন পড়ছিলাম, যেখানে আমরা ডিসকাস করেছি আমাদের কত ধরনের ট্যাক্স হয়। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো সম্পর্কে ডিসকাস করেছি। প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, এগুলো ডিসকাস করেছিলাম, তাই তো? তারপর কোন তালিকার মধ্যে কি কি জিনিস রয়েছে ডিসকাস করেছিলাম তো, মনে আছে? করেছিলাম যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। হ্যাঁ স্যার, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সটা মনে নেই। ওকে, যাই হোক, আমরা আলোচনা করেছিলাম যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স মানে কিভাবে হয়, ঠিক আছে? এবার এগুলো তারপরে আমরা ডিসকাস করেছিলাম যে বাজেট সম্পর্কে, যে বাজেট কখন পেশ হয়, বাজেট প্রত্যেক মাসে কখন পেশ হয়, কে পেশ করে, সেগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম। তারপরে আমরা ডিসকাস করেছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের যে ফান্ড, যে তালিকা রয়েছে, কোন তালিকার মধ্যে কি রয়েছে, এগুলো ডিসকাস করেছিলাম তো। কেন্দ্রীয় তালিকায় কি কি রয়েছে, রাজ্য তালিকায় কি কি রয়েছে, কোন কোন জিনিস, কোন কোন ট্যাক্স কোন তালিকায় রয়েছে, এগুলো বলেছিলাম তো। হ্যাঁ স্যার। তো আজকে আমরা একটু ডিসকাস করবো যে আমাদের এই যে সমস্ত ধরনের ট্যাক্স আছে, এগুলোর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ট্যাক্স গুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। তার মধ্যে অবশ্যই আমাদের যে জিএসটি সম্পর্কে আমাদের, আর তিনটে আর্টিকেল আমি লিখেছিলাম সম্ভবত, 268, 269, 270, তাই তো? এই তিনটে আর্টিকেলে বলেছিলাম, দেখো কপি আছে যার কাছে, আছে তো? তারপরে ট্যাক্স হেভেন, এগুলো বলেছিলাম তো, কোন জায়গায় ট্যাক্স ব্যবহার করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস ব্যাস, এগুলো তাহলে আমাদের হয়েছে। এগুলো তাহলে আমাদের হয়েছে, ওকে। আচ্ছা, এবার তার মানে আমি এই জায়গাগুলো আমাদের হয়ে গেছে, ওকে। এবার এবার আমরা ডিসকাস করব এই যে ট্যাক্স আমাদের উপরে যে বিভিন্ন ধরনের যে ট্যাক্স দেওয়া, মানে ট্যাক্স আমাদের উপরে আরোপ করা হয়, সেই ট্যাক্স আরোপের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট ট্যাক্স সম্পর্কে আমরা ডিসকাস করব। প্রথমত আমাদের যে ইনকাম ট্যাক্স, আজকে টপিক গুলো আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স আলোচনা করবো। প্রথমে হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটাকে আমরা কি বলি, আয়কর। ইনকাম ট্যাক্স বা আয়, প্রত্যেকে আমরা জানি যে, আচ্ছা, পরীক্ষা আসবে ইনকাম ট্যাক্স কি ধরনের পর, ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স। তার মানে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে বেসিক পার্থক্য কি? ডাইরেক্ট ট্যাক্স সেটা কি তোমাকে নিজে থেকে দিতে হবে, ডাইরেক্ট ট্যাক্স তোমাকে পে করতে হবে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কি তোমাকে পে করতে হয় না, তুমি না চাইলেও ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে পায়। কিরকম? তুমি যে কোনো কিছু জিনিস কিনছো, তুমি যদি 1 টাকার একটা চকলেট কেনো, তাতেও কিন্তু তুমি কিন্তু একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছ, ওকে। সেই জন্য ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবাইকে পে করতে হয়। তুমি যদি বলো না না আমি তো কোনো ট্যাক্স দিই না, ভুল বলছো, তুমি ট্যাক্স দিচ্ছ, তুমি ইনডাইরেক্ট ট্যাক্সটা দিচ্ছ। তো ইনকাম ট্যাক্স হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, মানে যেটাকে কি হয় আমাদের সরাসরি জিএসটি দিতে হয়। তো ইনকাম, বলো কি বলছো বলো। বলছি জিএসটি তো ইনডিরেক্ট ট্যাক্স। হ্যাঁ, জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স, আমরা জিএসটি সম্পর্কে একটু পরে ডিসকাস করছি। তার আগে আমরা আগে ইনকাম ট্যাক্স সম্পর্কে একটু ডিসকাস করি। তো ইনকাম ট্যাক্স কি? তো ইনকাম ট্যাক্সের জন্য যে কোন অ্যাক্টের ভিত্তিতে প্রথম ইনকাম ট্যাক্স আরোপ করা হয়েছিল ভারতে, মনে রাখবে 1961, 1961 সালে একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট পাস হয়েছিল। 1961, ইনকাম ট্যাক্স 1961 অ্যাক্ট পাস হয়েছিল, যেখানে প্রত্যেক ব্যক্তিকে, ঠিক আছে, যে কোনো প্রত্যেক ব্যক্তিকে ইনকাম ট্যাক্স দিতে হতো তাদের, তারা যে করযোগ্য আয় করছে। তাহলে কি পুরোটার ওপরে? না, করযোগ্য আয়। মানে এবার এই করযোগ্য আয় বলতে কি, কার উপরে ইনকাম ট্যাক্স দেবে? করযোগ্য আয় মানে একটা স্ল্যাব, যে সাপোজ এই স্ল্যাবটা প্রতি বছর চেঞ্জ হয়। সাপোজ বলা হলো তোমার যদি মাসিক আয় বা মানে তোমার যদি প্রত্যেক মাসে ইনকাম যদি সাপোজ ধরো 25,000 টাকা হয়, তাহলে তুমি ট্যাক্স দেবে। কিন্তু যদি 24,000 টাকা হয় তাহলে তোমাকে দিতে হবে। তার মানে তুমি একটা করযোগ্য আয় যদি করো, তখন তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, okay? এই করযোগ্য আয়কে বলা হয় ট্যাক্সেবল ইনকাম, মাথায় রাখবে। তার মানে সবাইকে ইনকাম ট্যাক্স দিতে হবে এরকম ব্যাপার নয়, যারা এই ট্যাক্সেবল ইনকাম করবে তাদেরকে কিন্তু ছাড় দিতে, মানে তাদেরকে ট্যাক্স দিতে। এটা আমাদের মাথার মধ্যে রাখবে, okay? বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পারলে?
এবার নেক্সট ট্যাক্স হচ্ছে কি, যেটা আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কি কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট কর্পোরেট ট্যাক্স বলতে, কর্পোরেট মানে যেটাকে আমরা বাণিজ্যিক কর বলি। মানে কোম্পানির যে আয়কর, বিভিন্ন ইনকাম ট্যাক্স কি হয়, বিভিন্ন পার্সন, কোনো মানে পার্সনকে দিতে হয়। আর কর্পোরেট ট্যাক্স কোনো একটা কোম্পানিকে কর দিতে হয়। এই যে আমাদের আদানি আম্বানি যে ট্যাক্স দেয়, সেটা হচ্ছে কর্পোরেট। এবার কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে একটা মাথার মধ্যে রাখবে, এই যে কর্পোরেট ট্যাক্স দেয় কোনগুলো, কোম্পানি দেয়। এবং সেই কোম্পানিগুলো কেমন ধরনের কোম্পানি হয়, কোনো কোম্পানি কিন্তু হঠাৎ করে, সাপোজ তোমার একটা কোম্পানি আছে, তোমাকে কি সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্যাক্স দিতে হবে না। কোম্পানি তখনই হবে সেই কোম্পানিটা যদি, মাথায় রাখবে, জয়েন্ট স্টক কোম্পানি। এবার জয়েন্ট স্টক কোম্পানি বলতে কি বোঝো, বুঝতে পারবে? জানো জয়েন্ট স্টক কোম্পানি মানে, না জানো না? যে কোনো কোম্পানির উপরে হয় না, যে কোনো জয়েন্ট স্টক কোম্পানির উপরে হয়। তো জয়েন্ট ট্যাক্স কোম্পানি বলতে কি বোঝো, জানো কি জানো না বলো, তাহলে আমি বুঝিয়ে দেবো। শেয়ার থাকলে স্যার? জানি না স্যার। জয়েন্ট স্টক কোম্পানি বলতে যে কোম্পানির শেয়ার মার্কেটে তার শেয়ার আছে। শেয়ার মার্কেট বলছিলাম, শেয়ার মার্কেট মানে তুমি সেই কোম্পানির আইপিও, বা সেই কোম্পানিতে তোমারও কিছুটা শেয়ার আছে। তুমি যে স্টক এক্সচেঞ্জ থেকে ওই যে সেই কোম্পানির শেয়ার যদি কেনো, তার মানে সেই কোম্পানির কিছুটা মালিকানা তোমার হয়। সেই কোম্পানি যদি 100% শেয়ার তোমার কাছে থাকে, সেই কোম্পানিটা কিন্তু জয়েন্ট স্টক কোম্পানি হবে না। কিন্তু সেই কোম্পানির 1% শেয়ারও যদি অন্য কারো কাছে থাকে, মানে সেই মালিকের ছাড়া, তখন তাকে জয়েন্ট স্টক কোম্পানি বলা হয়। তো সেই জয়েন্ট স্টক কোম্পানির উপরে যে ট্যাক্স চাপানো হয়, যে ট্যাক্স তাকে দিতে হয়, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কি বললাম, বোঝা গেল? তাহলে এই কর্পোরেট ট্যাক্স কিন্তু তাকে দিতে হয়। এই কর্পোরেট ট্যাক্স মানে, এবার মনে রাখবে, তাহলে মনে হতে পারে যে এই কর্পোরেট ট্যাক্স ইন্ডিয়াতে কিন্তু প্রায় 30%-এর কাছাকাছি রয়েছে। অ্যাপ্রক্স 30% কর্পোরেট ট্যাক্স কিন্তু প্রত্যেক কোম্পানিকে দিতে হয়, যেটাই কিন্তু বেসিক্যালি আমাদের যে কোনো মানে ভারতের মেন সোর্স অফ রেভিনিউ এর মধ্যে পড়ে। Okay? এবার এই যে ট্যাক্স দেয়, এর মধ্যে মাথায় রাখবে যে সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স নেয় ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়াতে সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স। তার মানে বুঝতে পারছো, অন্যান্য দেশে কোম্পানি করলে তোমাকে কিন্তু কর্পোরেট ট্যাক্স অনেক বেশি দিতে হয়। ভারতের কিন্তু কর্পোরেট ট্যাক্স সর্বনিম্ন, সবচেয়ে কম কর্পোরেট ট্যাক্স ভারতকে দিতে হয়। ওকে, বোঝা গেল? সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট নেয়, তাই তো? হ্যাঁ, ইন্ডিয়াতে সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স আছে, অন্যান্য দেশে বেশি পার্সেন্টেজ কম। মানে এই কোম্পানির হয়তো শেয়ার ধরো 250 কোটি টাকা, মানে 250 কোটি টাকার টার্ন ওভার আছে। তো এই 250 কোটি টাকার ইন্ডিয়ান গভর্নমেন্ট নেবে 30%, তাকে ট্যাক্স দিতে হবে। এটা যদিও লাভ্যাংশের ভিত্তিতে হয়, আমি খুব বেশি ভেতরে যাচ্ছি না, আমি একটু বলে দেবো, খুব এর মধ্যে যাচ্ছি না। তো অন্যান্য দেশে কিন্তু এর থেকে বেশি পার্সেন্টেজ নেওয়া হয়। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স, ভারত সমস্ত দেশকে, এই জন্য সমস্ত কোম্পানিকে বলে যে এখানে এসে তুমি বিজনেস করো, তাহলে কি হবে, আমাদের দেশে কর্মসংস্থান হবে। হুম, বলো, বোঝা গেলে বলবে, এগো তাহলে। স্যার এটাই ফার্স্ট ফেজ তো? এটাই ফার্স্ট পেজ। আচ্ছা স্যার। এরপরে দেখো নেক্সট ট্যাক্স হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডাইরেক্ট ট্যাক্স, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স বলতে কি, তুমি যে কোনো ধরনের কোনো যদি সম্পত্তি ক্রয় করো, তুমি কোনো একটা সম্পত্তি ক্রয় করি, সেই সম্পত্তি কি হতে পারে, তুমি বলবে স্যার জমি জায়গা, সেগুলো সম্পত্তির মধ্যে। মাথায় রাখবে, শুধুমাত্র জমি হয় সেরকম নয়, কোনো কোম্পানির শেয়ার, সেটাও তোমার সম্পত্তি বা অ্যাসেটের মধ্যে পড়ে। ওকে, জমি হয়, শেয়ার, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার হয়, বিভিন্ন স্থাবর গাড়ি থেকে শুরু করে সবকিছু হয়। তো তুমি যদি কোনো রকমের সম্পত্তি কেনো, ঠিক আছে, এবং সম্পত্তি কেনার পরে সেই সম্পত্তিটাকে যদি বেশি দামে বিক্রি করো, অবশ্যই করবে। তুমি 10 টাকায় কিনলে কি আর 5 টাকায় বিক্রি করবে? অবশ্যই 20 টাকায় বিক্রি করবে। তুমি যখন কোনো জিনিসকে 10 টাকায় কিনে যে টাকায় কিনলে তার থেকে বেশি দামে বিক্রয় করলো, তাহলে তোমার কি হলো, একটা প্রফিট তুমি জেনারেট করলে। তোমার এই কম সম্পত্তি কিনে বিক্রি করার জন্য তোমার কি হলো, প্রফিট তুমি পাবে।
এটা বেশিরভাগ কোম্পানি করে বা বেশিরভাগ লোকেরা করে। ফলে তুমি এখানে প্রফিট তো পেলে, প্রফিট পেলে তুমি 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করলে কোনো জমি বা কোনো কিছু। তাহলে এই যে তুমি প্রফিট পেলে, দেখো কেনার সময় তুমি এখানে ট্যাক্স দিচ্ছ, কিন্তু এই যে তুমি প্রফিট আর্ন করলে না, এই ক্যাপিটাল বা এই প্রফিটের ওপরে তোমাকে ট্যাক্স দিতে হবে। এই প্রফিটের উপরে তোমার একটা ট্যাক্স ইমপ্লিমেন্ট করতে হবে, সেই ট্যাক্সটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। বোঝাতে পারলাম না পারলাম? স্যার আবার বলে দিন। একদম। বলবে কোনো সম্পত্তি ক্রয় করার পরে সেটিকে বেশি দামে বিক্রয় করার ফলে যে লাভ হয়, সেই লাভের উপরে যে ট্যাক্স আরোপ করা হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। কোনো সম্পত্তি ক্রয় করার পরে এটিকে বেশি দামে বিক্রি করলে যে লাভ হয় তার উপরে যে কর আরোপ করা হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবার মনে রাখবে এই যে ট্যাক্সটা হয় এটা আবার 2 ধরনের হয়। যদি স্যার তুমি এটাকে বেশি দিনের জন্য রাখো, বলছি বেশি দিনের জন্য রাখো, তাহলে হবে লং টার্ম। আর যদি কম দিনে বিক্রি করে দাও সেটা হয়ে যাবে শর্ট টার্ম। বলো এবার কি বলছো বলো। বলছি ধরুন কেউ কোনো জায়গা কিনেছে, সেখানে হয়তো কোনো ধর্মীয় কিছু তৈরি করবে বলে, তাহলে কি সেক্ষেত্রেও এই ট্যাক্স দিতে হবে? দেখো সেটা হচ্ছে সেটা হচ্ছে করের ফাঁকের মধ্যে হয়। সেটা আমাদের হচ্ছে ওই যে বললাম, সে যদি মানে হিন্দু হয় তখন তাকে আলাদা ব্যাপার, কিন্তু যদি সে মুসলিম হয় বা অন্য কোনো সংখ্যা লঘুর মধ্যে হয় তখন তার ক্ষেত্রে সেই মানে কনস্টিটিউশন অনুযায়ী সে ছাড় পাবে। হ্যাঁ এই জায়গায় দিতে হয় কিন্তু সেটা কম হয়, ট্যাক্স বেনিফিট পায় সেই কারণে। এমনি তুমি যদি জমি কারো বাস্তু জমি কিনো বা জমি মানে কোনো থাকার জায়গা, রিলিজিয়াস প্লেস বা অন্য কোনো যদি করো সেই জায়গায় তোমার ট্যাক্স বেনিফিট। তুমি সেখানে মন্দির বানালে সেই জায়গায় অবশ্যই তুমি ট্যাক্স বেনিফিট পাবে। ওই জন্যই তো করে, এই মন্দির টন্দির করে দেয়, মন্দির মসজিদ করে দেয়, ওই কারণের জন্যই তো করে। এবার বোঝা গেছে? বলো। ওটা যদি বেশি দিনের জন্য রাখো মানে 3 বছরের বেশি যদি হয়, 3 বছরের বেশি যদি হয় তাহলে লং টার্ম হবে, 3 বছরের কম হলে তাহলে শর্ট টার্ম। রেট আলাদা হবে সবসময়। স্যার, বলো বলো। স্যার এই আগেরটা যেটা কর্পোরেট ট্যাক্স বললেন না, ওই 30%টা ওইটা একবার বলে দেবেন? আমি সেই মাত্র জয়েন করেছি তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি যে কর্পোরেট ট্যাক্স হচ্ছে আমাদের হচ্ছে আরোপ করা হয় জয়েন্ট স্টক কোম্পানির উপরে। জয়েন্ট স্টক কোম্পানি কোনগুলো? যেগুলো যেই কোম্পানির শেয়ার, শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে, মানে তুমি একটা কোম্পানি খুলেছো, যে কোম্পানির আর অন্য কোনো শেয়ার নেই, তুমি একাই তার মালিক, তখন সেই কোম্পানির উপরে কিন্তু কোনো কর্পোরেট ট্যাক্স চাপবে না। তাহলে কর্পোরেট ট্যাক্স কার উপরে চাপবে? যখন তুমি সেই কোম্পানিটাকে আইপিও তে অফার করবে, মানে সেই কোম্পানির মালিকানার জন্য তুমি অন্য লোকেও সেই কোম্পানির মালিক, মানে শেয়ার মার্কেট থেকে তুমি কোনো একটা শেয়ার কিনলে, তার মানে সেই কোম্পানির তুমি মালিক হলে কিছুটা, তার উপরে কিন্তু তোমার সেই কোম্পানির উপরে তোমার কর্পোরেট ট্যাক্স তখন চাপবে। এবার 30%, এটা বলছিলাম যে ভারতের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স হয় অ্যাপ্রক্স 30%, যেটা সমস্ত দেশের থেকে সর্বনিম্ন। ভারতের মানে কর্পোরেট ট্যাক্স সবসময় সব থেকে কম হয়। কি বললাম বোঝা গেল? ভারতের ইনকাম ট্যাক্স সবচেয়ে কম, ভারতের কর্পোরেট ট্যাক্স সবচেয়ে কম, তবুও লোকে ভারতে থাকতে চায় না, কেন বলো তো? তবুও যারা ট্যাক্স দেয় তারা ভারতে থাকতে চায় না, কেন? সবচেয়ে কম দিতে হয়, বলো কেন? তার কারণ যারা ট্যাক্স দিচ্ছে তারা কিছু তো বেসিক জিনিস আশা করবে গভর্নমেন্টের কাছ থেকে। ভালো সড়ক, ঠিক আছে, ভালো সেচ মানে এই ব্যবস্থা। তো তারা ট্যাক্স দেওয়ার পরেও দেখছে ইন্ডিয়াতে কোনো রকম সেই সব মানে মানে তাদের তাদের ট্যাক্সের টাকায় কিছু হচ্ছে না। ওই জন্য তারা বলে যত টাকাই দিই বেশি দিই, বিদেশে থাকে। এই জন্য দেখো বেশিরভাগ লোক যারা ইনকাম বেশি করে তারা বিদেশে চলে, এই কারণে মানে গভর্নমেন্টের উপরে অফেন্ডেড। কম দিতে হতে পারে কিন্তু সেই টাকাটা টোটালি মিস ইউজ করা হয় না। এগোবো তাহলে, এগুলো সব ডাইরেক্ট ট্যাক্সের হলো। আচ্ছা, আমাকে একটু লাস্টের ওটা একটু বলুন না, যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা। হ্যাঁ, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা হচ্ছে যে না, ওটা যখন ওটা তুমি যে কোনো কোনো সম্পত্তি তো, ধরুন কেউ যদি তার বাড়ি বিক্রি করে, তাহলেও কি তার তার উপরে ট্যাক্স দিতে হবে? হ্যাঁ এবার দেখো বাড়ি যদি বিক্রি করে
তখন ক্যাপিটাল গেইনটা তখন দেখাতে হবে সেই বাড়িটা তুমি মানে কিভাবে পেয়েছো। মানে সেই বাড়িটা যদি তুমি পৈতৃক সম্পত্তি বা বাবার সম্পত্তি ছিল সেটা তুমি পেয়েছো, তখন তোমার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে না। এবার তুমি যদি কোনো একটা ফ্ল্যাট কিনেছো, ফ্ল্যাট কিনলে সেই ফ্ল্যাট কেনার পরে সেই ফ্ল্যাটটাকে তুমি 5 বছর বা 10 বছর পরে বিক্রি করছো, তখন তোমাকে ট্যাক্স দিতে হবে। পৈতৃক বাড়ি বা যেটা তুমি বাবার সোর্স থেকে পেয়েছো সেগুলোতে দিতে হবে। কি বললাম, বোঝা গেল? মানে যার মানে এই ক্রেতা ট্যাক্সটা কি বিক্রেতা করে? সেম হতে হবে। বলো। আচ্ছা, ট্যাক্সটা মানে ধরুন কেউ বাড়িটা কিনলো, ধরুন 1 লাখ টাকা ধরুন তাকে দিয়ে দিল, তাহলে ট্যাক্সটা মানে যাচ্ছে কার কাছে? গভর্নমেন্টের কাছে। তুমি যে বিক্রি করছো, তুমি যে ট্যাক্স বিক্রি করছো, তোমাকে তো ডকুমেন্টস দিতে হবে। ও তুমি তো এরকম নয় যে তোমাকে টাকা দিয়ে দিলাম, ধরো ইউপিআই তে আমি ট্রান্সফার করে দিচ্ছি, তুমি নিয়ে নাও, এরকম তো নয়। না। পেপার আছে তো, পেপারস লাগে, তো বাড়ির পেপারস লাগে, তো পেপারসটা হ্যাঁ। কি? পেপারস মানে কি? গভর্নমেন্টের কাছ থেকে পেপারস রেজিস্ট্রি করতে হবে যে আমি এই জিনিসটা একে বিক্রি করছি। কোনো কাউকে যখন আচ্ছা। জমি বিক্রি করা হয়, রেজিস্ট্রি করো, সেই রেজিস্ট্রির সময় তোমাকে ট্যাক্স দিয়ে নিবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, কারণ তোমাকে তো দেখাতে হবে যে এই ঘরটা তুমি কোথা থেকে পেয়েছো। তুমি একটা মাওবাদীর কাছ থেকে ঘর নিয়ে সে তুমি যাকে ঘর বিক্রি করলে, সে তো দেখবে এই যে ঘরটা ওনার আগে কে ছিল, সে তো চেক করবে না। সে হঠাৎ করে তোমাকে কি লাখ লাখ টাকা এমনি দিয়ে দেবে নাকি? তা অবশ্যই চেক করবে, ভেরিফাই করবে। সে তুমি যদি তাকে দেখাতে পারো যে তুমিই কিনেছিলে ঘরটা, তুমিই বিক্রি করছো, তার মানে তোমাকে ক্যাপিটাল গেইন ট্যাক্সের মধ্যে আসবে। আর তুমি যদি দেখো না এটা আমার বাবা করেছিল, আমি এখন বিক্রি করছি, তো বাবা যে করেছিল, বাবা তোমাকে রেজিস্ট্রি করেছে, তার কাগজ তুমি দেখিয়ে দিলে যে আমার বাড়ির প্রপার আছে, আমার বাবা রেজিস্ট্রি করে আমাকে দিয়েছে, তো এটা তার মানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের মধ্যে পড়বে না। কি বললাম, বোঝা গেল এবার? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বলো, এবার এগোচ্ছি তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে প্রথম যে ট্যাক্সটা ছিল সেটা ছিল ভ্যাট। ঠিক আছে, প্রথমে মনে রাখবে প্রথম যে ট্যাক্সটা ছিল সেটা হচ্ছে ভ্যাট। ভ্যাট, ভ্যাটের ফুল ফর্ম কি ছিল? ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে, তো ভ্যাট বলতে কি হতো? ভ্যাট হতো মানে কি হতো যে সাপোজ তুমি প্রথমে কি হতো যে তুমি কোনো কিছু উৎপাদন যখন করতে, তখন উৎপাদনের প্রতি স্তরে তোমাকে ট্যাক্স দিতে হতো। প্রতিটি স্তরে ট্যাক্স হতো। মানে যেমন বোঝাচ্ছি, প্রতিটি স্তরে ট্যাক্স বলতে কি, সাপোজ তুমি হচ্ছে একটা কেক বানাবে, তাহলে কেক বানাতে গেলে প্রথমে তোমার কি দরকার? গম দরকার। তুমি গম উৎপাদন করলে গমের উপরে একটা ট্যাক্স দিবে। গম থেকে কি হলো? আটা হলো বা ময়দা হলো, আটার উপরে আবার একটা ট্যাক্স দিবে। আটা থেকে আবার সাপোজ ধরো ময়দা করলে তার উপরে ট্যাক্স হলো, আবার যেমন কেক বানালে তার উপরে ট্যাক্স হলো। ফলে প্রতিটি স্তরে তোমাকে একটা ট্যাক্স দিতে হবে। এর ক্ষেত্রে সমস্যা কি হতো, কর ব্যবস্থা হতো জটিল কিছু কিছু সময়। এবার দেখো, তার মানে এই নয় যে পুরো একটা জিনিসের উপর প্রপার ট্যাক্স হবে। কম কম হতো, যে গমের উপরে যদি 100 টাকার যদি গম হয়, তার উপরে হয়তো 2 টাকা ট্যাক্স হতো। 100, তারপরে যদি আটা যদি 200 টাকার হয়, তার উপরে হয়তো 5 টাকা ট্যাক্স হতো। ময়দা যদি হয়, যদি 300 টাকার হয়, তার উপরে 6 টাকা ট্যাক্স হতো। কেক 4 টাকা হলে তার উপরে ধরো 8 টাকা ট্যাক্স হতো। কিন্তু যদি সাপোজ টোটাল ধরি, এবার যদি এই জিনিসটাকে জিএস, ফলে এই সময় অনেকটা ট্যাক্স হতো। এখন কি হয়েছে, এই চারটেকে একসাথে যোগ করে বলেছে টোটাল 12% ট্যাক্স দিতে হবে। মানে যেটা তুমি 8, 6, 14, 14, 5, 19 ধরে 21% যেটা ট্যাক্স দিতে, এখন সেটা জিএসটির ফলে 12% হয়ে গেছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। মানে কি, অনেক প্রতি স্তরে স্তরে যে ট্যাক্স দিতে হতো সেটাকে বর্তমানে কমিয়ে দিয়ে একটা স্তরে ট্যাক্স করা হচ্ছে। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? না, না, একটু বলুন। মানে একটা স্তরে বলছেন তো ট্যাক্স দিতে হবে, মানে এককালীন দিতে হচ্ছে ট্যাক্সটা জিএসটির মাধ্যমে, তাই তো? এককালীন দিতে হচ্ছে, একদম একদম। হ্যাঁ, কিন্তু আগে যেহেতু কিন্তু প্রত্যেকটা স্তরে, বলো। কিন্তু কেউ যদি ডিরেক্ট গম কেনে তাহলে কি তাকে ট্যাক্স দিতে হবে না? গমের উপর, সেটা তার ফাইনাল প্রোডাক্ট গমেই রয়েছে, গমেই শুধু ট্যাক্স কেন দিতে হবে না? তুমি যখন কেক বানাচ্ছ, তখন তোমার গমের উপর ট্যাক্স হলো। গমের উপর ট্যাক্স কম থাকে, আটার উপর ট্যাক্স কম থাকে। কিন্তু তুমি যখন কেক বানাচ্ছ, তোমার প্রত্যেকটা স্তরে তোমাকে ট্যাক্স দিতে হবে। গমের উপর, গম তোমার ফাইনাল প্রোডাক্ট, যখন কনজিউমার কিছু কিনছে, গম তার উপরে ট্যাক্স তাকে দিচ্ছে। কিন্তু সে যে কি পারপাসে কিনছে, সে যদি কেক বানানোর পারপাসে কেনে, তখন সে কেক বানানোর জন্য সে কিনবে।
এবার তুমি যখন এটা দেখো, এটা বলতে গেলে কি হতো, তুমি যদি একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি দেখো, আগে কি হতো যে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে, এখন এটা বুঝতে গেলে তোমাদের বুঝতে হবে যে যখন কোনো একটা স্তরে হতো, তাহলে একটু একটু ভেতরে একটু ভেঙে বলি। সাপোজ তুমি বাজারে গেছো গম কিনতে, 5 কেজি গম কিনেছো, তোমার কাছ থেকে নেবে গমের উপর সাপোজ ধরো 5% ট্যাক্স, তুমি যখন একজন ক্রেতা গেছো। কিন্তু কোনো একটা যদি কোম্পানি, সাপোজ ধরো সেই কোম্পানিটা ধরো হচ্ছে আহ মিও আমরে, ঠিক আছে, মিও আমরে গম কিনছে 5 কেজি, এবার জানে, সে বলছে যে আমি 5 কেজি গমের কি কিনবো, আমি কেক বানাবো, তখন কিন্তু তার উপরে 2% ট্যাক্স নেবে। কেন? কারণ সে সেই গমটাকে কেক বানানোর পারপাসে ব্যবহার করবে। আর এক্ষেত্রে তুমি যখন কিনছো, তার মানে তুমি গমকে সরাসরি কনজিউম করার জন্য কিনছো। কি বললাম, বোঝা গেল? এবার বোঝাতে পেরেছি? তার মানে যখন তুমি একদম। স্পেসিফাই করে দিচ্ছ আমার ফাইনাল প্রোডাক্ট, তখন তোমার কিন্তু মানে ট্যাক্স বেনিফিট তোমার মধ্যে আসে। ওকে, এই জন্য ওরা দেখো এইভাবে বেনিফিট পায়। ফাইনাল প্রোডাক্ট যদি হয়, এখন যা হয় ট্যাক্সটা হয় ফাইনাল প্রোডাক্টের উপর। তোমার যদি গম ফাইনাল প্রোডাক্ট হয়, গমের উপর জিএসটি, আটা ফাইনাল প্রোডাক্ট হলে আটার উপর জিএসটি, কেক ময়দা ফাইনাল প্রোডাক্ট হলে ময়দার উপর, কেক ফাইন যেটা ফাইনাল প্রোডাক্ট হবে তার উপর জিএসটি হবে। আগে কি হতো, প্রত্যেকটা স্তরে স্তরে তুমি যে পারপাসেই ব্যবহার করো, প্রত্যেক স্তরে স্তরে তোমাকে ট্যাক্স দিতে হবে ইন্ডিভিজুয়ালি। ওকে, প্রথম এই যে ভ্যাটের জন্য প্রথম ভ্যাটের নাম ছিল মড ভ্যাট, MOD VAT। প্রথম যে ভ্যাটটা চালু হয়েছিল তার নাম ছিল মড ভ্যাট, M ছোট হাতের D, ছোট হাতের O, বড় হাতের D। তো এটা ছিল কি, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মডিফাইড। তারপরে ভ্যাট তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স উপরে লিখে দিয়েছি। এটা প্রথমবার চালু হয়েছিল কবে? 1986, 1986। পরীক্ষায় আসে এরকম কোশ্চেন যে মড ভ্যাট কত সালে চালু হয়েছিল? 1986 সালে, 1986-এ মড ভ্যাট চালু করা হয়েছিল। ঠিক আছে, এখানে কি হতো যে কিছু কিছু নির্বাচিত জিনিসের উপরে ট্যাক্স দিতে হতো, মানে সব জিনিসের উপরে ট্যাক্স দিতে হবে এরকম নয়, কিছু কিছু নির্বাচিত জিনিসের উপরে ট্যাক্স দিতে হতো। এর মধ্যে কিছু কিছু জিনিসকে বাদ দেওয়া ছিল, যে এর উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, যেগুলো মড ভ্যাটের বাইরে ছিল। মড ভ্যাটের বাইরে ছিল কোন কোন জিনিস ছিল? পেট্রোলিয়াম প্রোডাক্ট, মানে ওই যে পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে পেট্রোল, ডিজেল, এগুলো সবসময় দেখো আলাদা থাকে। পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে তোমার হচ্ছে এই যে ডিজেল, পেট্রোল, এইসব জিনিস, হ্যাঁ, যেগুলো বাইরে পেট্রোলিয়াম প্রোডাক্ট। তারপরে যে টেক্সটাইল, তার এই টেক্সটাইল জিনিসপত্র। তারপরে টোব্যাকো, যে তামাক, টোব্যাকো, এগুলো। আর হচ্ছে সবসময় মনে রাখবে ম্যাচিস, হ্যাঁ, যে ম্যাচিসের দাম দেখবে অনেক কম হয়, তার কারণ এগুলো কিন্তু এগুলোর বাইরে থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এর বাইরে ছিল, এই জন্য মড ভ্যাট এর বাইরে ছিল। এরপর কি করা হয়, এই জিনিসগুলোকে বললো যে এখানেও কি হলো, ট্যাক্স ব্যবস্থা একটু গন্ডগোল থাকার কারণে 2001 সালে 2001-এ মড ভ্যাটকে পরিবর্তন করে দেওয়া হয় CEN ভ্যাট। এগুলো কোশ্চেন কিভাবে থাকবে? ডাইরেক্ট কোশ্চেন থাকবে যে মড ভ্যাট কত সালে চালু হয়েছিল, সেন ভ্যাট কত সালে চালু হয়েছিল। সেন মানে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাকি আর কিচ্ছু না। সি ফর সেন্ট্রাল, মানে কি, কেন্দ্রীয় সরকারের মূল্য সংযোজিত কর। এটা 2001 সালে চালু হয়েছে। আর এরপর একদম এগুলোকে সবকিছুকে মানে বন্ধ করে একদম 2005 সালে 2005-এ এসে চালু করা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে প্রথমে এটা ছিল মড ভ্যাট, তারপরে ছিল সেন ভ্যাট, 2005-এ এসে এটা হলো ভ্যাট। এবার এখানে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? যে প্রথম কোন রাজ্যে ভ্যাট চালু হয়েছিল? প্রথম ভ্যাট কোন রাজ্যে হয়েছিল বলো তো, কি হবে উত্তর? পারবে? প্রথম পাঞ্জাব। ভ্যাট না, অ্যান্সার হবে হরিয়ানা। কত সালে? 2003 সালে। বলবে হাই স্যার কি হলো, 2005-এ ভ্যাট চালু হলো আর 2003-এ হরিয়ানাতে হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে 2005-এ যে ভ্যাট চালু হয়েছিল সারা ভারতে, কিন্তু হরিয়ানা সরকার প্রথম, মানে গভর্নমেন্ট, হরিয়ানা সরকার প্রথম 2003 সালেই চালু করেছিল। যেমন পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় চালু হয়েছিল? পঞ্চায়েতি রাজ প্রথম
রাজস্থান। রাজস্থানে, রাজস্থানে কিন্তু সারা ভারতে তো তখন চালু হয়নি, পরে চালু হয়েছে, সেরকম ব্যাপারটা। হরিয়ানাতে প্রথম ভ্যাট চালু হয়েছিল, পরে 2005-এ সারা ভারতে চালু হয়েছিল। এবার পরীক্ষা একটা তোমাদের কোশ্চেন দিল যে 2005-এ সারা ভারতে ভ্যাট চালু হয়েছিল, কিন্তু কোন দুটো জায়গায় চালু হয়নি, এক্সেপ্ট কোন দুটো জায়গায় চালু হয়? পারবে? আচ্ছা, অপশন দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন দিচ্ছি। তোমার হচ্ছে আন্দামান নিকোবর, নাম্বার 2 হচ্ছে পুডুচেরি, নাম্বার 3 হচ্ছে তোমার হচ্ছে দিল্লি, আর নাম্বার 4 হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। স্যার এই চারটের মধ্যে দুটো। চারটের মধ্যে যে কোনো একটা। স্যার জম্মু এন্ড কাশ্মীর। অ্যান্সার হবে আন্দামান নিকোবর। আন্দামান। ঠিক আছে, আন্দামান নিকোবর আর লক্ষদ্বীপ। ঠিক আছে, লক্ষদ্বীপ ছাড়া আর সব জায়গায় চালু হয়েছে 2005। ওকে, স্যার এই মোট ভ্যাটের মধ্যে যেগুলো বাইরে আছে সেগুলো কি সেন ভ্যাটে এগুলো ইনক্লুড করা হলো? হ্যাঁ, সেন ভ্যাটের মধ্যে কি বলতো, এগুলো মানে ইনক্লুড নয়। দেখো, এই পেট্রোলিয়াম প্রোডাক্ট, টেক্সটাইল, টোব্যাকো, এগুলো এখনো বাইরে আছে। এগুলো সব এক্সাইজ ডিউটির মধ্যে পড়ে। যখন এই যে আজকের দিনে তুমি পেট্রোল ডিজেল যাই কিনতে যাও, এর উপরে কি কোনো জিএসটি হয়? হয় না, সেরকম। বা টোব্যাকো, এগুলোর উপরে কোনো জিএসটি, টোব্যাকোর উপরে এখন হয়, টোব্যাকোকে ইনক্লুড করা হয়েছে। তো কিছু কিছু জিনিস থাকে যেমন পেট্রোলিয়াম প্রোডাক্ট, এর উপর এটা কখনোই ভ্যাটের আন্ডারেও পড়ে না, জিএসটি না। এই যে ভ্যাটের মধ্যে, মানে এই যে সেন্ট ভ্যাটের মধ্যে যেসব জিনিস ইনক্লুড করা হয়েছে, সেগুলোকেই একদম জিএসটির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। ফলে যেগুলো বাইরে ছিল, বিশেষ করে পেট্রোলিয়াম প্রোডাক্ট বাইরে ছিল, এটা চিরকালই এর বাইরেই আছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়ে গেলে বলবে। এবার আসবে আমাদের জিএসটি। মুছে দেবো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমরা আলোচনা করছি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জিএসটি। তাহলে প্রথমে এসে জিএসটি কি ধরনের? অবশ্যই জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। কারণ জিএসটি কোথা থেকে এসছে? ভ্যাটেরই পরিবর্তিত রূপ হচ্ছে জিএসটি। ভ্যাটেরই নাম পরিবর্তন করে, ক্রাইটেরিয়া পরিবর্তন করে জিএসটি করে দেওয়া হয়েছে। তাহলে জিএসটি করার জন্য প্রথম যে সুপারিশ করেছিল সেটা হচ্ছে 2002 সালে কেলকার কমিটি, বিজয় কেলকারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে কেলকার কমিটি। তো সেই কেলকার কমিটি প্রথম সুপারিশ করেছিল যে বাবু, আমাদের ট্যাক্স ব্যবস্থা খুব কমপ্লিকেটেড রয়েছে, সেই কারণে আমরা কি করব, আমাদের হচ্ছে জিএসটি আমাদের দরকার। তো এই কারণে কেলকার কমিটির সুপারিশ অনুযায়ী, কেলকার কমিটির সুপারিশ অনুযায়ী কি হয়, ভারতে জিএসটি চালু হয়েছে। তো জিএসটির হচ্ছে একটা ছিল কি, একটি দেশ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, একটা আমাদের হচ্ছে ভালোভাবেই জানি যে এগুলো রয়েছে। তো জিএসটির ক্ষেত্রে একটা বড় ব্যাপার কি, জিএসটির যে এটা পড়বে, সেটা সবসময় কার উপরে? ফাইনাল প্রোডাক্টের উপরে পড়বে। মানে একদম শেষে তুমি যে প্রোডাক্টটা বানাবে, সেই ফাইনাল প্রোডাক্টের উপরে জিএসটি পড়বে। এটা মাঝের কোনো প্রোডাক্টের উপর পড়বে। হ্যাঁ, তুমি যদি মাঝের প্রোডাক্টটা বিক্রি করো তখন পড়বে। মানে তুমি ওই যে বললাম যে কোনো একটা কেউ একজন গম কিনলো, গম কেনার পরে তার সেখান থেকে, ওই যে বললাম সাপোজ ধরো, আমি এই যে বললাম ওই যে বললাম সাপোজ ধরো মিও আমরে, ঠিক আছে, মিও আমরে কোম্পানি কি করলো? গম কিনলো, ঠিক আছে, গম কিনলো। তাহলে গম কেনার সময় সে যাই একটা ট্যাক্স দিল বা যাই দিল, সে গমের উপরে কিছু একটা নিল। এবার সে গমটা কিনে সে তো তার ফ্যাক্টরির মধ্যেই রাখবে। সে গমটাকে সে রিফাইন করে, সে তার ইউনিটের মধ্যে রিফাইন করে সেখান থেকে ময়দা বানাক, আটা বানাক, সুজি বানাক, যাই বানাক, সে তো তার মধ্যেই আছে। ফলে তাতে তো কোনো ট্যাক্স লাগছে না। এরপর সে যখন কেক বিক্রি করবে, কেক তৈরি করে বিক্রি করবে, তখন তার উপরে ট্যাক্স। কিন্তু সে যদি ময়দা বা আটা বিক্রি করতে চায়, অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। কেন? কারণ সে এখানে ময়দাটাকে ফাইনাল প্রোডাক্ট বিক্রি করছে। সে যদি ময়দাটাকে বিক্রি নাই করলো, তাহলে কেন তাকে ট্যাক্স দিতে হবে? কি বললাম, বোঝা গেল? কথাটা ক্লিয়ার?
কথাটা ক্লিয়ার হলো তো? এই জন্য তুমি যে জিনিস বিক্রি করবে বাবু, তোমাকে তার উপরে ট্যাক্স দিতে হবে। তুমি বিক্রি না করলে কেন তোমাকে ট্যাক্স দিতে হবে? ওকে, তো ফাইনাল প্রোডাক্টের উপরে ট্যাক্স হবে, এটা বলা হয়। ঠিক আছে, তো এই জন্য 2002 সালে বিজয় কেলকার কমিটি সুপারিশে আমাদের যে, এটা আমাদের হচ্ছে ফাইন্যান্স কমিশনের সুপারিশ হয়েছিল। তারপরে 2017, ঠিক আছে, 2017 এসে 2017 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই আমাদের যে নরেন্দ্র মোদী, যে আমাদের তখন প্রেসিডেন্ট, মানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী, তো তার এতে আমাদের জিএসটি প্রথমবার চালু হয়েছে। ঠিক আছে, 2017 সালের 1 জুলাই সারা ভারতে জিএসটি চালু হয়েছে। জিএসটি চালু, এবার সেই সময় আমাদের, এটা আমাদের কততম সংবিধান সংশোধন ছিল মনে আছে? জিএসটি কততম অ্যামেন্ডমেন্ট ছিল? 101। 101 না 102? বেরুবারি বলছে। হ্যাঁ, এটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন ছিল। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 101তম অ্যাক্ট ছিল। কিন্তু বিল কততম ছিল? যততম অ্যাক্ট হয় তততম তো বিল হয় না, সব বিল তো পাস হয় না। বিল কততম ছিল? বিল ছিল 122তম। পরীক্ষা আসে এরকম কোশ্চেন যে কততম সংবিধান সংশোধন বিলের মাধ্যমে জিএসটি পাস হয়েছিল? বিল বললে 122তম, অ্যাক্ট বললে 101তম। মনে থাকবে না ভুলে যাবে? ভুলে যাবো, কোনো অসুবিধা নেই। তখন প্রেসিডেন্ট কে ছিল? প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করবেন, প্রেসিডেন্ট জিজ্ঞেস করবে। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি। ঠিক আছে, প্রণব মুখার্জি তখন প্রেসিডেন্ট ছিল, এগুলো মাথায় রাখবে। ওকে, তো জিএসটি আমাদের এই জন্য 2017 সালে চালু। এবার আমাদের পরীক্ষা আছে যে প্রথম জিএসটি কোন দেশে চালু হয়েছে? প্রথম জিএসটি ফ্রান্স। ফ্রান্স। ভেরি গুড। প্রথম জিএসটি চালু হয়েছিল ফ্রান্সে। কত সাল? 1954, 1954। ওকে, প্রথম জিএসটি চালু হয়েছিল ফ্রান্সে। এবার যদি বলে এই যে ভারতের যে জিএসটি, যে স্ট্রাকচার কোন দেশের অনুকরণে? জিএসটি স্ট্রাকচার কোন দেশের অনুকরণে? সেটা হচ্ছে কানাডা। ঠিক আছে, দুটো যেন গুলিয়ে না যায়। কোন দেশের স্ট্রাকচার? কানাডা স্ট্রাকচার। কোন দেশে প্রথম? ফ্রান্স। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়, মনে থাকবে। কমিটিটা মনে রাখবে, কেলকার কমিটি, বিজয় কেলকার কমিটি। ঠিক আছে, বিজয় কেলকার ছিল, তার কমিটির সুপারিশে চালু হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমি এখানে একটা প্রশ্ন করব, ঠিক আছে, একটু ভেবে চিন্তে উত্তর দেব। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে এই যে জিএসটি, ঠিক আছে, জিএসটির যে মানে যে সমস্ত কর সংক্রান্ত আইন, উত্তরটা ভালো করে, কোশ্চেনটা ভালো করে শুনবে। জিএসটি যে কর সংক্রান্ত আইন, এটা কোন লিস্টের মধ্যে আছে? যুগ্ম। যুগ্ম না কেন্দ্রীয় তালিকা? কেন্দ্রীয়, কারণ জিএসটি যে পাস হলো সেটা তো হচ্ছে মমতা তো কোনো মতেই চালু করতে চায়নি, কোনো রাজ্যই তো চালু করতে চায়নি। তাহলে ওটা কনকারেন্ট লিস্টই হবে। শিওর? আমার তো মনে হচ্ছে স্টেট ইউনিয়ন লিস্ট। কেন কনকারেন্ট? জিএসটিও তো এসজিএসটিও তো হয়। হ্যাঁ হয়, কিন্তু তাতে হ্যাঁ। আমাদের আমাদের যেমন নাগরিকত্ব, সিটিজেনশিপ, নাগরিকত্ব, তাহলে নাগরিকত্ব তো রাজ্যেও তো আছে, ভারতীয় নাগরিকত্ব। রাজ্যের যে লোকেরা তারাও তো ভারতীয়, কিন্তু নাগরিকত্ব তো ইউনিয়ন লিস্টের মধ্যে আছে, তাই না? আছে তো, না নেই হ্যাঁ, নাগরিকত্ব? তাহলে এখানে জিএসটি এটা কি তালিকা? হ্যাঁ ইউনিয়ন লিস্ট এটা?
এটা ঠিকই বলেছো, একদম কনকারেন্ট লিস্ট। একদম যুগ্ম যুগ্ম। তালিকা তো। এবার আমি যদি বলি কি কেন তুমি বললে, তার পেছনে কারণ কি বলতে পারবে? একদম সবচেয়ে বড় সুন্দর উত্তর আছে, দেখি উত্তরটা পারো না। কেন কনকারেন্ট লিস্ট তুমি কি করে বললে? পারবে না? খুব সহজ উত্তর আছে। বাজেটটা কি বাজেটের উপর নির্ভর করে? না, বাজেট না। তাহলে শুনে না উত্তরটা কিভাবে দেব, খুবই সহজ উত্তর। যে জিএসটি অ্যাক্ট যে পাস হয়েছিল, সেটা লোকসভা প্লাস রাজ্যসভা বোধ জায়গায়। রাজ্যসভা তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে রাজ্যসভায় যদি পাস হয় তাহলে তো বাবা যুগ্ম তালিকায় থাকবে, কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা নাগরিক সংশোধন, সেটা তো বাবা লোকসভাতে হলেই হয়ে গেছে। শুধু সেই জন্য লোকসভাতে। কেন্দ্রীয় তালিকায়, যদি বাবা কেন্দ্রীয় তালিকায় থাকে তার জন্য লোকসভায় না, কিন্তু যদি বাবা যুগ্ম তালিকায় থাকে তখন তো বাবা দুটোতেই লাগবে। কি বললাম বোঝা গেল? উত্তর দিতে পারবে আশা করি। এবার যদি কেউ যদি কোনো প্রশ্ন করে যে শিক্ষা সংক্রান্ত, তোমাকে বললো যুগ্ম তালিকা, তুমি কি করে বলছো যুগ্ম তালিকা? তুমি বলে দেবে যে শিক্ষা সংক্রান্ত কোনো বিল এলে লোকসভা রাজ্যসভা উভয় পাস করতে হয়, তাই কনকারেন্ট লিস্ট। ক্লিয়ার হলো? বোঝাতে পারবে সবাইকে? পারবে তো না পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যাকে উত্তর দেবে সে তার মুখ যেন বন্ধ হয়ে যায়, সে যেন আর তোমাকে কিছু প্রশ্ন না করতে পারে। কি বললাম বোঝা গেল? এমন উত্তর দেবে সে সেখানে চুপ, কিচ্ছু আর বলতে পারবে। ওকে, তাহলে জিএসটি এরকম মনে করা হয় যে জিএসটি কতটি করকে একত্রিত করেছে? 17টা করকে, 17 ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সকে একত্রিত করেছে, যার মধ্যে 8টা কেন্দ্রীয় কর ছিল, সেন্ট্রাল ট্যাক্স ছিল, আর 9টা স্টেট ট্যাক্স ছিল। ঠিক আছে, এগুলোকে সবকে একত্রিত করে 17টা করকে একত্রে মিলিয়ে জিএসটি বানানো হয়েছে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। জিএসটির পুরো নাম আর বলছি না। ওকে, তাহলে এই যে জিএসটি, এবার আমরা আসি এই যে জিএসটির ভাগ। কত ধরনের জিএসটি হয়? জিএসটি কত ধরনের হয় বলো? ভাগ যদি বলা হয়, কত ধরনের জিএসটি হয় বলো? 3 ধরনের। স্টেট জিএসটি, বলো। স্যার সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি তো। সিজিএসটি, আচ্ছা আচ্ছা লিখি। 3 ধরনের তোমরা বলছো, সিজিএসটি, আচ্ছা, এস জিএসটি, আর কি বলছো বলো? স্যার আইজিএসটি। আইজিএসটি। আচ্ছা, আমি তো একটা শুনেছি ইউটিজিএসটি। ইউটিজিএসটি। হ্যাঁ সেটা ইউটিজি, কোথায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে 4 ধরনের নাকি? 4 ধরনের তো হলো নাকি? আবার আমি শুনেছি তো 4 ধরনের, তাহলে 4 ধরনের তো নাকি? কিছু ভুল হচ্ছে বলো তো? তাহলে ইউটিজিএসটি ও জিএসটি, কিন্তু সেটা কি? সেটা হচ্ছে অল্টারনেটিভ। মানে যেখানে এস আছে এস, সেখানে এস নেই, মানে কেন্দ্র নেই, কেন্দ্র শাসিত অঞ্চল আছে, সেখানে ইউটিজিএসটি। মানে মনে করো বিয়ে বাড়িতে গেছো, সেখানে কি লেখা আছে? মাটন, না হলে চিকেন, না হলে মাছ লেখা থাকে তো। তাহলে সেখানে তুমি যদি মাটন নিয়ে নাও তাহলে কিন্তু চিকেন দিবে নি তোমাকে। হ্যাঁ, তুমি চাইলে দিতে পারে, ব্যাপারটা সেরকম। যেখানে এস জিএসটি চলে সেখানে ইউটিজিএসটি, সেখানে ইউটিজিএসটি নেই। আর কেন্দ্র শাসিত অঞ্চল হলে সেখানে ইউটিজিএসটি চলবে, এস জিএসটি চলবে না। কি বললাম বোঝা গেল না? বোঝা গেল? তাহলে জিএসটি 3 ধরনের, একদম ঠিক বলছো। ওকে, ক্লিয়ার? এবার মাথায় রাখো, এই যে সিজিএসটি, এসজিএসটি, এই যে ভদ্রলোক দুজন আছে, এরা একটা ফ্যামিলির মধ্যে বিলং করে। এই ফ্যামিলিটা হচ্ছে ইন্ট্রাস্টেট, মাথায় রাখবে, ইন্ট্রাস্টেট। ওকে, আর আইজিএসটি এটা আরেকটা ফ্যামিলির মধ্যে, সেটা হচ্ছে ইন্টারস্টেট। একটা হচ্ছে ইন্ট্রাস্টেট আর একটা হচ্ছে ইন্টারস্টেট। মানে মানে হচ্ছে যখন সিজিএসটি মানে ইন্ট্রাস্টেট, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে ভ্যারি করছে, মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে ভ্যারি করছে, কেন্দ্রীয় জিএসটির মধ্যে ইন্ট্রাস্টেট। আর যখনই একটা রাজ্যের মধ্যে, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হবে, তখন সেটা হচ্ছে আইজি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। পুরো নাম ইন্টিগ্রেটেড জিএসটি। এটা কি? এটাকে আমি একটু পরে বলছি, এটা আমাদের পরে অ্যাড হয়েছে। এই মনে রাখবে, আইজিএসটি হচ্ছে ইন্টার জিএসটি, ইন্টার স্টেট জিএসটি। মাথায় রাখবে, এটার পুরো নাম হচ্ছে ইন্টার স্টেট। এই যে ইন্টার লিখলাম, ইন্টার স্টেট জিএসটি। আর এটা হচ্ছে ইন্ট্রা স্টেট জিএসটি। দুটোর কি পার্থক্য আমি বলছি।
দেখো এটা লিখেছো তো, তারপরে আমি বোঝাচ্ছি জিনিসগুলো কি ব্যাপার আছে। হ্যাঁ স্যার। দেখো এই যে ইন্ট্রাস্টেট জিএসটি আর ইন্টারস্টেট জিএসটির মধ্যে ব্যাপার হচ্ছে, যখন কোনো একটা জিনিস কোনো একটা মানে কেউ কিনছে, মানে সাপোজ ধরো তুমি একটা জিনিস কিনলে, কোনো একটা জিনিস তুমি কিনলে, সেই জিনিসের উপরে কি হবে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি পড়ে, আর এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জিএসটি পড়ে, সিজিএসটি পড়ে, আর এটা হচ্ছে এসজিএসটি পড়ে। এবার যেখানে এস আছে তোমার হচ্ছে এস, আর যেখানে ইউটি আছে সেখানে ইউটি জিএসটি পড়ে গেল, অসুবিধা নেই। তাহলে আইজিএসটি কখন হবে? আইজিএসটি প্রবলেমটা হয়েছিল তখন, আগে কি হতো যে সাপোজ তুমি কোনো একটা জিনিস তৈরি করলে, যেখানে সাপোজ তুমি একটা গাড়ি তৈরি করছো, কার ম্যানুফ্যাকচার করছো, সেই কার ম্যানুফ্যাকচার কোথায় করছো? গুজরাটে করছো। তাহলে গুজরাটে করছো, এবং এই কারটাকে তুমি যখন ওয়েস্ট বেঙ্গলে এসে বিক্রি করছো, সেই কারের উপরে যে জিএসটিটা সেটা কিন্তু গুজরাট নিয়ে নিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কিছু পেল না। ফলে সবাই কি করবে? গুজরাটেই গাড়ি বানাবে। কেন গুজরাটে বানাবে? তার কারণ গুজরাটে যে ট্যাক্স, মানে ওখানে কোম্পানি বানানো সহজ, ওখানকার গভর্নমেন্ট খুব সহজে কোম্পানি বানাতে দেয়। আর ওয়েস্ট বেঙ্গলে তো বাবু দিদির সরকার, তার আগে দাদার সরকার, সবের সরকার গন্ডগোল করে গেছে, ফলে গন্ডগোল, ওই কারণে সমস্ত ফ্যাক্টরি দেখবে গুজরাটে। ফলে প্রবলেম কি হলো, ভারতের অন্যান্য জায়গায় কি হলো, কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হলো না, সেই কারণে আইজিএসটি চালু করা হচ্ছে। এতে কি বলা আছে, তুমি একটা গাড়িকে যেখানেই বানাও, সে গুজরাটে বানাও আর হিমাচল প্রদেশে বানাও বা মধ্যপ্রদেশে বানাও, যেখানে খুশি তুমি বানাও, তুমি যেখানে বিক্রি করবে, সেল করবে, সেই রাজ্য জিএসটি পাবে। অর্থাৎ এই যে এস জিএসটি সে পাবে, কোন রাজ্য পাবে? যে তোমার মানে কি বলবো, যে তোমার হচ্ছে বিক্রি করবে সে পাবে। এই কারণে এই প্রবলেমটাকে সলভ করার জন্য তৈরি করা হয়েছে এসজিএসটি, মানে এই যে আইজিএসটিটা করা হয়েছে। ওকে, তাহলে প্রবলেম সলভের জন্য এই প্রবলেমটা সলভ করার জন্য পরবর্তীকালে আইজিএসটি করা হয়েছে। বুঝাতে পারলাম না? পারলাম না বলুন। স্যার এই জন্যই কি বলা হয় আইজিএসটি কে ডেস্টিনেশন জিএসটি? একদম, এই জন্য আইজিএসটি কে বলা হয় ডেস্টিনেশন জিএসটি। ভেরি গুড, ডেস্টিনেশন জিএসটি মানে যেখানে পৌঁছাবে সেখানে এসে ট্যাক্স নেবে, এই জন্য আইজিএসটি কে বলা হয় ডেস্টিনেশন জিএসটি। ভেরি গুড, হলো ক্লিয়ার? স্যার আর একবার বলে দেবেন এক্সাম্পলটা, ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ বলে দিচ্ছি। এক্সাম্পল, সাপোজ তুমি একটা ন্যানো গাড়ি বানাচ্ছ, তাহলে ন্যানোর ফ্যাক্টরি কোথায় আছে? গুজরাটে আছে। তাহলে গুজরাটে ন্যানো গাড়ি বানায়, ভালো কথা। এবার ন্যানো গাড়িটার জন্য তুমি অর্ডার দিলে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে বসে তুমি ন্যানো গাড়ি অর্ডার দিলে, তাহলে এই ন্যানো গাড়িটা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হলো, এই ন্যানো গাড়িটা কেনা হলো, তার উপরে কি পড়লো? তাহলে এই ন্যানো গাড়ির উপরে সিজিএসটিও পড়লো, এসজিএসটি পড়লো। এবারে এসজিএসটিটা কোন রাজ্য নেবে? গুজরাট নেবে না ওয়েস্ট বেঙ্গল নেবে? আগে কি হতো, এটা গুজরাটই নিত, কারণ গুজরাটে তৈরি হচ্ছে। এখন বলা হচ্ছে না, ট্যাক্সটা ওয়েস্ট বেঙ্গল নেবে। কেন? কারণ ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে। কি বললাম বোঝা গেল? এইটা হচ্ছে আইজিএসটি। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? এই জন্য হ্যাঁ, আইজিএসটি বলা হচ্ছে ডেস্টিনেশন জিএসটি। বলো, এটা মুছে দিলাম তাহলে। এটা ইন্টার স্যার, এই জন্য ইন্টার এই কারণে এটা ইন্টার, এই কারণে ইন্টার স্টেট হয়েছে। আচ্ছা স্যার। এবার কোনো জিনিস যদি দেখো, এবার কখন সিজিএসটি প্লাস এসজিএসটি ডাইরেক্ট পড়ে যাবে? যখন যেই রাজ্যে তৈরি হচ্ছে সেই রাজ্যেই বিক্রি হচ্ছে। গুজরাটে তৈরি হচ্ছে বাবু, গুজরাটেই বিক্রি হচ্ছে, তখন কোনো অসুবিধা নেই, তখন ইন্ট্রা স্টেট, স্টেটের মধ্যেই হচ্ছে, কোনো সমস্যা নেই। কারণ একটা স্টেট, একটা তুমি ন্যানো গাড়ি বানালে, ভালো কথা, ন্যানো গাড়ি বানিয়ে তুমি গুজরাটে বানিয়ে গুজরাটেই বিক্রি করলে, সেল করলে, তাহলে কি হলো? সেইটার উপরে সিজিএসটিও মানে সিজিএসটি কেন্দ্র সরকার নিয়ে নিল, আর এসজিএসটি গুজরাট পেলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সেটা অন্য রাজ্যে বিক্রি হবে, তখন সেটা আইজিএসটি হয়ে যাবে। এবার বোঝা গেল? তখন আর এসজিএসটিটাই তখন নাম হয়ে যাবে আইজিএসটি, ওই জন্য ইন্ট্রাস্টেট বলা হচ্ছে। ক্লিয়ার আশা করি? কারণ একটা কাস্টমারকে, কনজিউমারকে দুটো ট্যাক্সই দিতে হয়, সিজিএসটি নাহলে এসজিএসটি, সে কিন্তু আর তিনটে ট্যাক্স। এসজিএসটি কখন হবে? এসজিএসটি তখনই হবে যখন যেই রাজ্যে তৈরি হচ্ছে সেই রাজ্যেই বিক্রি হচ্ছে, তখন এসজিএসটি। তখন সিজিএসটি এসজিএসটি দুটোই হচ্ছে। তখন সিজিএসটি এসজিএসটি দুটোই হচ্ছে, আর যখন বাইরে বিক্রি হচ্ছে তখন সিজিএসটি প্লাস আইজিএসটি হচ্ছে। আইজিএসটি, আচ্ছা। বলো, এগোবো তাহলে? হ্যাঁ স্যার।
এবার আমি এখানে এই যে 17টা ট্যাক্স বললাম, 17টা কর, 8টা সেন্ট্রাল আর 9টা যে ট্যাক্স, কোন কোন ট্যাক্স গুলো ছিল আমি লিখে দিচ্ছি। কোন কোন ট্যাক্স গুলোকে ইনক্লুডেড করা হয়েছিল লিখে দিচ্ছি। সেন্ট্রাল ট্যাক্সের মধ্যে কি কি ছিল? প্রথমে ছিল এক্সাইজ ডিউটি। সেন্ট্রালের যে এক্সাইজ ডিউটি সেটা জিএসটির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, সিজিএসটির মধ্যে এখন আছে। সিজিএসটির মধ্যে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, মানে সেন্ট্রাল, ঠিক আছে। নাম্বার 2, তারপরে এক্সাইজ ডিউটি তোমার হচ্ছে কার উপরে? এক্সাইজ ডিউটি অন মেডিকেল, ঠিক আছে। বিভিন্ন যে মেডিসিনের উপরে, যে মেডিকেলের জন্য মেডিসিনের কোনো কিছু যদি জিনিস এখন দেখো জিএসটির আন্ডারে পড়ে গেছে। তারপর ছিল তোমার কিছু অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি ছিল, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। আর হচ্ছে ছিল তোমার হচ্ছে কাস্টমস ডিউটি, আর তোমার হচ্ছে স্পেশাল কাস্টমস ডিউটি, আর তোমার হচ্ছে সিএসটি, সরি সিজিএসটি না, সিএসটি মানে হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স। আর তোমার এর সঙ্গে হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি মেডিকেল এর উপরে, এক্সাইজ ডিউটি হচ্ছে স্পেশাল ইম্পর্টেন্স এর উপরে, আর অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, আচ্ছা টেক্সটাইলের উপরে ছিল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, এটা ছিল। আর গুডস অ্যান্ড স্পেশালের উপর ছিল। আর একটা ছিল অ্যাডিশনাল তোমার হচ্ছে অ্যাডিশনাল অন হচ্ছে তোমার টেক্সটাইল উপর, টেক্সটাইল প্রোডাক্টের উপর। আর তোমার লাস্ট ছিল হচ্ছে বিভিন্ন সারচার্জের উপরে, সেস আর সারচার্জের। মানে এরকম 8টা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স ছিল, যেগুলো মিলে সিজিএসটি করেছে। আর এর মধ্যে আচ্ছা লিখবে, আচ্ছা রাজ্যের গুলো লিখে রাখো, রাজ্যের গুলোই লাগে। রাজ্যের মধ্যে ছিল তোমার হচ্ছে স্টেট ভ্যাট, রাজ্যের যে ভ্যাট ছিল সেটা। আর তোমার হচ্ছে সেলস ট্যাক্স, বিক্রয় কর, সেলস ট্যাক্স ছিল। আর তোমার হচ্ছে পারচেজ ট্যাক্স, এগুলো সব আগে হতো, কিনতে গেলে ট্যাক্স, ঠিক আছে, পারচেজ ট্যাক্স ছিল। লাক্সারি ট্যাক্স, আর তোমার হচ্ছে এন্ট্রি ট্যাক্স, কোনো কোনো কিছু মানে রাজ্যে এন্টার করালে এন্ট্রি ট্যাক্স দিতে হতো। তারপরে এন্টারটেনমেন্ট ট্যাক্স, সিনেমা টিনেমা দেখতে গেলে স্যার 2 এন্টারটেনমেন্ট। নম্বরটা একটু বলবেন এইদিকে, মানে সেন্ট্রালের 2 সেলস নম্বরটা। ট্যাক্স, স্যার সেন্ট্রালে সেন্ট্রালে এক্সাইজ ডিউটি অন মেডিকেল, মেডিকেল মেডিকেল। 7 নাম্বারটা কি লিখেছেন? সিজ, সিইএস, সিজ অ্যান্ড সারচার্জ। সিজটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, সিজ আর সারচার্জটা আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। সিজ আর সারচার্জ জিনিসটা কি এটা আমি বলি, বুঝিয়ে দিচ্ছি, আলাদা করে বুঝিয়ে দেবো। এটাকে সেজ বলে, সেজ আর সারচার্জ। এই দুটো জিনিস একটু সাইডের খাতায় লিখে রাখো তো, সেজ আর সারচার্জ। আমি এটা শেষে, একদম শেষে আমি বুঝিয়ে দেবো সেজ আর সারচার্জ, একটু লিখে স্যার রাখো। এর সঙ্গে একটু 1 নম্বর আর 4 নম্বরটা একটু বলে দেবেন? কোনটা বলো বলো? এই কাস্টম ডিউটি আর এক্সাইজ ডিউটি, এটা কি, এই দুটো কি? আচ্ছা কাস্টম ডিউটি আর এক্সাইজ ডিউটি, আচ্ছা বলে দেবো, আগের দিন বলে দিয়েছিলাম, আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে। তুমি ওই খাতার পাশে লিখে রাখো 3 কোন কোন নম্বরটা একবার জিনিসগুলো। বলুন। 3 নম্বর অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, এগুলো হচ্ছে কিছু স্পেশাল জিনিসের উপরে, আর কিছু স্পেশাল এক্সাইজ ডিউটি, স্পেশাল লিখে রাখো। মেইনলি এদিকে স্টেটের 6 নম্বরটা কি লিখেছেন স্যার? স্টেটের 6 নম্বর হচ্ছে এন্টারটেনমেন্ট ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স। আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, মানে তোমার বিজ্ঞাপন ট্যাক্স। আর নাম্বার 8 ছিল তোমার লটারি, লটারির উপর ট্যাক্স। আর ছিল রাজ্যের হচ্ছে স্টেটের সেজ আর সারচার্জ, এটা সেন্ট্রালের সেজ সারচার্জ ছিল, এটা স্টেটের সেজ আর সারচার্জ। সেজ আর সারচার্জ কি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, এটাকে আমি আলাদা করে বুঝাতে হবে, হ্যাঁ।
এটা আমি শেষে বুঝিয়ে দিচ্ছি। 5 নম্বরটা কি এন্ট্রি ট্যাক্স? এন্ট্রি ট্যাক্স। তো 6 নম্বরটা কি যে সেন্ট্রাল? 6 নম্বর হচ্ছে সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সার্ভিস ট্যাক্স। না আর এদিকে 6 নম্বরটা এন্টারটেইনমেন্ট। এন্টারটেনমেন্ট ট্যাক্স। আচ্ছা এন্ট্রি ট্যাক্স মানে যে কোনো জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য যে ট্যাক্সটা। যে কোনো জায়গায় না, কোনো ট্রাক হয়তো ওয়েস্ট মানে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলো, সঙ্গে সঙ্গে সেই ট্রাককে এন্ট্রি ট্যাক্স দিতে হবে। তুমি এলে দিতে হবে না, ঠিক আছে, তোমাকে দিতে হবে না, গাড়িতে এখন দিতে 8 হবে, কোনো যদি নম্বরটা? মালপত্র নিয়ে আসে। 8 নম্বর হচ্ছে লটারি ট্যাক্স। না, ও না সেন্ট্রাল। লটারি 8 নম্বর হচ্ছে অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি অন টেক্সটাইল, টেক্সটাইলের উপরে অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। না অ্যাডিশনাল এন্ট্রি এক্সাইজ বলতে ডিউটি। ধরুন কোথাও ঢুকছি ধরুন এই জু বলুন বা ধরুন কোথাও ঢোকার সময় যে ইয়েটা টাকাটা নেয় ওটা। না, সেগুলো এন্টারটেনমেন্ট ট্যাক্স হলো। তুমি জুতে কেন ঢুকছো? মজা করতে ঢুকছো, তখন তার হচ্ছে সেটা হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট। তুমি সায়েন্স সিটি ঘুরতে গেছো, তা সেই ট্যাক্স তোমার এন্টারটেনমেন্ট। সিনেমা হলে গেছো, সিনেমা হলে কি করতে গেছো? এন্টারটেনমেন্টের জন্য গেছো, সেটা এন্ট্রি না। এন্ট্রি ইন আচ্ছা সেন্স অফ কোনো জিনিসপত্র, মানে কোনো গাড়ি ঢুকলো, কোনো জিনিসপত্র আছে, তখন সেটাকে এন্ট্রি ট্যাক্স বলা হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, সেটা তোমার এন্ট্রি ট্যাক্সের মধ্যে পড়ছে না, সেটা তোমার এন্টারটেনমেন্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। আচ্ছা আর বোঝা 7 গেল? নম্বরটা কি এডিভি? অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, বিনোদ মানে বিজ্ঞাপন মূল্য। কোনো কিছু যদি মানে বিজ্ঞাপন দিতে চাও, তার জন্য বিজ্ঞাপনের ট্যাক্স হয় তো, ঠিক। আর লাস্টেরটা তা লটারি। স্টেটের 4 নম্বরটা কি হবে? স্টেটের 4 নম্বর লাক্সারি ট্যাক্স। মানে তোমার হচ্ছে কি বলে ওই লাক্সারি মানে কি বলবো, আহ বিলাসবহুল বিলাসকর, কিছু। বিলাসবহুল করা আর কি, বিলাসকর। লাস্টেরটা লটারি। লাস্টে 8 নম্বরটা লটারি ট্যাক্স। আর একদম 9টা হচ্ছে স্টেট সেজ অ্যান্ড সারচার্জ। আমি সেজ অ্যান্ড সারচার্জ থেকে আমি বুঝিয়ে দিচ্ছি আলাদা। ডান হয়েছে। সারচার্জ স্পেলিংটা কি লিখেছেন? SURCHARE? এস, হ্যাঁ হ্যাঁ, না বলে দিচ্ছি, SUR, আমি এখানে সাইডে লিখছি, হ্যাঁ এই পাশে সাইডে আমি লিখছি বড় করে, SURCHARGES, সারচার্জেস। ঠিক আছে, ওকে, ওটা লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো তো সব এসজিএসটি প্লাস ইউটিজিএসটি। এগুলো সব এসজিএসটির মধ্যে ঢুকে গেছে, এসজিএসটি আর ইউটিজিএসটির মধ্যে ঢুকে গেছে। কেন্দ্র এগুলোকে মার্চ করে দিয়েছে, রাজ্য এগুলোকে মার্চ করে দিয়েছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস একটু মাথায় রাখবে, যে কিছু কিছু জিনিস কিন্তু জিএসটির আওতার মধ্যে ইনক্লুড করা হয়নি। ঠিক আছে, সেগুলো কি কি জিনিস যেগুলো জিএসটির আওতাভুক্ত নয়? সেরকমের মধ্যে অবশ্যই মনে রাখবে লিকার, মদ। ঠিক আছে, লিকার বা অ্যালকোহল, এটা কিন্তু জিএসটির আওতার মধ্যে পড়ে না। ঠিক আছে, মাথায় রাখবে। তারপর হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, মানে পেট্রোল, ডিজেল, এগুলো আমাদের কিন্তু জিএসটির আওতার বাইরে। ইলেকট্রিসিটি জিএসটির আওতার বাইরে। ন্যাচারাল গ্যাস জিএসটির আওতার বাইরে। তারপরে ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশন জিএসটির আওতার বাইরে। তারপরে হ্যাঁ এগুলো, এগুলো জিএসটির বাইরে আছে।
ক্লিয়ার হলে বলবে এই পেজটা মুছে দেবো। আর কয়েকটা জিনিস আছে, জিএসটি আইএন কি, জিএসটি নেটওয়ার্ক কি, জিএসটি স্ল্যাব কটা আছে সেগুলো। আচ্ছা, একটা কোয়েশ্চেন করব। বলো। বলছি ধরুন আমরা যেটা ধরুন 2017-এর আগেও ধরুন যেমন এই যে বিস্কিট, ধরুন প্যাকেটে যে বিস্কিট বা কেক বা ধরুন চিপস এগুলো খেতাম, তো এগুলো তো একই রয়ে গেছে, মানে এখনো তো সেগুলো একই দামে বিক্রি হয়, তাহলে হুম, এগুলো কি? আচ্ছা, এবার আমি তোমাকে একটা কথা বলি। তুমি বিভিন্ন ব্যবসায়ীর কাছে একটা গল্প শুনেছো, কি গল্প শুনেছো? যে জিএসটি এসে আমাদের ব্যবসার খুব ক্ষতি করে দিচ্ছে, শুনেছো তো না শোনোনি? জিএসটি আসার জন্য আমাদের প্রচুর লস হচ্ছে, শুনেছো না শোনোনি কথাটা? হ্যাঁ। যাদের ব্যবসার সাথে যুক্ত দেখবে, আজকেই আমি আসছিলাম, আজকেই আমি আসার সময় একটা হচ্ছে চা দোকানে ঢুকেছিলাম। এই চা দোকানে ঢুকে হচ্ছে তোমার ওই কি বলে, কি একটা সিগারেট কোম্পানির নাম বললো, তাই ভুলে গেছি। বলে সেই কোম্পানি, এবার সেই এটা কি যে বললো, নামটা ভুলে গেছি। ধর সেই কোম্পানি হচ্ছে বলে বলে এখন বেশি টাকায় দিতে হচ্ছে, সেই কোম্পানির 100 কোটি টাকা হচ্ছে মানে হয়ে গেছে, তোমার হচ্ছে 100 কোটি টাকার তার ফাইন হয়ে গেছে না কি, মোটামুটি লস হয়ে আছে। বলে কেন হয়েছে, কেন? বলে ওই যে জিএসটির জন্য, জিএসটির জন্য এত টাকাই হয়ে গেছে। ব্যাপারটা কেউ যদি তোমাকে বলে যে জিএসটির জন্য তাকে বেশি পয়সা দিতে হচ্ছে, এটা ভুল কথা। জিএসটির জন্য তার চুরিটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? জিএসটির জন্য কাউকে বেশি পয়সা দিতে হয়নি, জিএসটির জন্য তার চুরি করাটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? মানে কি হচ্ছে, এখন আবার দেখবে, অনেকে দেখবে যে 100 টাকার কোন একটা জিনিসের দাম, বিল হচ্ছে, সে বিলের পরে বলছে 105 টাকা দিতে হবে। কেন? না আমাকে জিএসটি দিতে হচ্ছে না 5 টাকা, সেই জন্য জিএসটি টাকাটা বাবু তোমাকে আমাকে দিতে হবে। আরে বাবা, জিএসটি যে টাকাটা তুমি 5 টাকাটা দিলে, সেই 5 টাকা তোমাকে জিএসটি রিটার্ন করা হয়, তুমি যখনই জিনিসটা বিক্রি করবে সেটা তোমাকে রিটার্ন করা হয়। আমি তাহলে একটা অঙ্ক করে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে হয়, তাহলে বুঝতে পেরে হ্যাঁ, যাবে হ্যাঁ, যে হ্যাঁ, জিএসটি বলুন। টাকাটা কিভাবে পেয়ে যায়, কিভাবে পেয়ে যায়। এটা হয়ে গেছে, মুছে দেবো তাহলে। হ্যাঁ স্যার, এটা হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে। Okay. তাহলে দেখো আমি তোমাদের একটা জিএসটির ম্যাথ দেখাচ্ছি, কেমন ভাবে জিএসটির ম্যাথ। সাপোজ একটা কোম্পানি, বলা হয়েছে যে একটা জায়গার টোটাল ধরো জিএসটি 10% জিএসটি একটা প্রোডাক্টের উপরে হবে, করে দেওয়া হলো একটা টিভি তুমি কিনতে গেছো, তার উপরে 10% জিএসটি। এটা কিভাবে একজন কনজিউমারের কাছে আসছে? প্রথমে সেটা বানাচ্ছে কোন একজন ম্যানুফ্যাকচারার, সে বানালো কত টাকা বানাতে, তার খরচ হলো 1000 টাকা, 1000 টাকায় সে বানালো। তারপর সে যখন হোলসেলার, মানে যে বিক্রিটা করবে দোকান, মানে এই করে হোলসেলারকে বিক্রি করবে, তাকে কি হচ্ছে, সে তাকে 1000 টাকাতেই যদি বিক্রি করে, আমি মনে করলাম 1000 টাকাতেই বিক্রি করছি, সাপোজ ধরো যে 900 টাকায় কোনো একজন তৈরি করছে, সে হোলসেলারকে 1000 টাকায় বিক্রি করছে, দিচ্ছে। তাহলে 1000 টাকায় যখন সে হোলসেলার কিনছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, 900 টাকায় বানিয়ে 1000 টাকায়, তাহলে ম্যানুফ্যাকচার কি করছে, 100 টাকা নিজের লাভ লাভ রেখে দিচ্ছে, বানানোর জন্য 100টা প্রফিট। এটা কিন্তু কত টাকায় হোলসেলারকে দেবে, এটা সম্পূর্ণ ম্যানুফ্যাকচারের নিজের ব্যাপার। হোলসেলার এ কেসে 1000 টাকায় দিতে পারে, হোলসেলার বি কেসে 2000 টাকাতেও দিতে পারে, সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। সেটা কিন্তু ম্যানুফ্যাকচার নিজেই ডিসাইড করবে আমি কাকে কত টাকায় দেবো। এবার তাহলে এখানের মধ্যে ম্যানুফ্যাকচারের কিন্তু কোনো খরচ হচ্ছে না। ম্যানুফ্যাকচার যখন জিনিসটা বিক্রি করছে, সে দেখো কোথা থেকে কিনে কিভাবে জিনিসটার মূল্য নির্ধারণ করছে, সেটা আলাদা কথা, সেটা তুমিও জানো না, আমিও জানি না। যখন ম্যানুফ্যাকচার হোলসেলার এটা 1000 টাকায় কিনছে, তখন তাকে 10% জিএসটি দিতে হচ্ছে। 10% জিএসটি দিয়ে সেই জিনিসটা কত টাকায় কিনছে, 1100 টাকা। 1100 টাকা তো, 1100 টাকায় সে কিনছে, তার মানে সে জিএসটি হিসাবে পে করেছে কত টাকা, 100 টাকা পে করেছে। এতটা ক্লিয়ার না, ক্লিয়ার না বল? হ্যাঁ, ক্লিয়ার, বলুন। 100% ক্লিয়ার। এই 100 টাকা যে যখন সে পে করে রেখেছে, তাহলে 100 টাকা কিন্তু তার ইনভেস্ট, সে কিন্তু ইনভেস্ট করে রেখেছে, 100 টাকা জিএসটি সে গভর্নমেন্টকে তখন দিয়ে দিয়েছে। এরপর সে মাল কি করলো, স্টক করলো। এবার মাল স্টক করার সময়, এবার এ যখন 900 টাকায় বানিয়েছে, সে কিন্তু তার উপরে এমআরপি লিখে রেখেছে 2000 টাকা। অবশ্যই এমআরপি সবসময় যে বানায় সেই টাকা নয়, ম্যাক্সিমাম রিটেল প্রাইস 2000 টাকা। এবার যখন মানে তোমার যখন সেই হোলসেলার যখন কাউকে বিক্রি করবে, মানে কনজিউমারকে বিক্রি করবে, যে কিনবে, তাকে বলবে বাবু 2000 টাকা প্রিন্ট আছে, তুমি বাবু আমি 2000 টাকাতেই বিক্রি করবো। সে যদি এবার যদি 2500 টাকা প্রিন্ট যদি এমআরপি করে রাখে,
সে বললো ঠিক আছে তোমাকে আমি 500 টাকা ছাড় দিচ্ছি, 2000 টাকায় বিক্রি করো। তাহলে সে যখন 2000 টাকায় বিক্রি করছে, 2000 টাকার উপরে সেম 10% ছাড় হচ্ছে, 10% জিএসটি হচ্ছে, তাহলে কত টাকা জিএসটি কনজিউমার পে করছে? 200 টাকা। তাহলে যখনই কনজিউমার 200 টাকা জিএসটি পে করে দিচ্ছে, এই যে 100 টাকা জিএসটি দিয়েছিল, মানে এই যে হোলসেলার দিয়েছিল, সঙ্গে সঙ্গে এই 200 টাকা যখন গভর্নমেন্ট পেল, 100 টাকা কিন্তু এ পাওয়ার সাথে সাথে 7 দিনের মধ্যে 100 টাকা একে রিটার্ন করে দিল। তার মানে এই যে হোলসেলার ক্ষতি কি করলো? কোনো কি ক্ষতি করলো? সে দেখো 1000 টাকার প্রফিট রাখলো, প্লাস এখানে 100 টাকার আবার কিন্তু সে বেনিফিট পেল। 100 টাকার এখানে জিএসটি দিয়ে দিল, এই যে 100 টাকা সে রিটার্ন পেয়ে গেল। তার মানে সে এই যে 1000 টাকা সেটা কিন্তু সে প্রফিট রাখলো। এক্সট্রা তোমাকে বলছে না বাবু জিএসটির জন্য আমাকে 200 টাকা এক্সট্রা দিতে হয়েছে, তাহলে তুমি আমাকে 200 টাকা তোমাকে দিতে হবে। জিএসটি আমি দিয়েছি তো 200 টাকা, তুমি দেখেছো জিএসটি কেটেছে, তাহলে সে তোমার কাছে আরো 200 টাকা ডিমান্ড করছে। তার মানে সে তোমার কাছে ডিমান্ড করছে, সে লাভ রাখতে চাইছে 1000 টাকা প্লাস 200 টাকা। এবার জিএসটি হয়ে যাওয়ার জন্য লোকে তার 200 টাকা এক্সট্রা দিচ্ছে না, ফলে তার সমস্যা হচ্ছে এই 200 টাকা নিয়ে। সে 1000 টাকার প্রফিট তো রাখছেই, সেই 200 টাকাটা তো মারতে পারছে না, কারণ 200 টাকাটা তাকে গভর্নমেন্টকে দেখাতে হচ্ছে। নাহলে এবার সে ডিমান্ড করছে না আমাকে আলাদা করে দিতে হবে। কি বললাম বোঝা গেল না বোঝা যায়নি? প্রফিট তারা এক্সট্রা চাইছে। কেউ যদি জিএসটির টাকা ডিমান্ড করে, এক্সট্রা টাকা ডিমান্ড করে, সবসময় জানবে সে ওটা চুরিই করতেছে। কারণ যখনই প্রোডাক্ট সেল হবে সেই সেলটা এখানে জিএসটি রিটার্ন করে দেয়। কি বললাম বোঝা গেল? এটা জেনারেলি 15 দিনের মধ্যেই হয়ে যায়, এটা 7 থেকে 15 দিনের মধ্যেই জিএসটি রিটার্ন হবে। যখনই বিক্রি করবে জিএসটি ফাইল করতে হয়, জিএসটি ফাইল করলেই সঙ্গে সঙ্গে রিটার্ন চলে আসে, যে আমি জিনিসটা বাবু বিক্রি করে দিয়েছি। বোঝা গেল না বোঝা যায়নি? বোঝা গেছে হ্যাঁ। নাকি আর একটু কিছু দেখাতে হবে? ওটা অঙ্ক দেখাবো না? আর এই লাস্টের দিকটা গিয়ে না একটু গন্ডগোল হয়ে গেল। কোনটা বলো, কোনটা কোনটা বলো? ওই যে এই যে 200 টাকাটা আবার 100 টাকা ওর কাছে চলে গেল, ওই যে ওই জিনিসটা। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি এই তো বলবে তো যে স্যার এইটা বুঝলাম না ঠিক। তাহলে এই যে দেখো 200 টাকা সে পে করলো, 200 টাকার মধ্যে দেখো সি জিএসটি আর এস জিএসটি সে পে করলো। এই টাকাটা কোথায় গেল? যখন তুমি পে করলে 200 টাকাটা, তখন সেই টাকাটা কোথায় গেল? গভর্নমেন্টের কাছে গেল, পুরোপুরি গভর্নমেন্টের কাছে গেল। তার মানে গভর্নমেন্ট একবার হোলসেলারের কাছে এই জিনিসের উপরে 100 টাকা ট্যাক্স নিয়েছে, আবার এখানে এর কাছে 100 টাকা ট্যাক্স নিল যখন কিনলো। তার মানে একটা জিনিসের উপরে গভর্নমেন্ট দুবার ট্যাক্স দিচ্ছে। তাহলে একটা জিনিসের উপরে গভর্নমেন্ট দুবার ট্যাক্স নিতে পারে না। তাহলে যেহেতু এখান থেকে সে ট্যাক্সটা পেয়ে গেছে, এই 100 টাকাকে রিটার্ন করে দিতে হবে। কি বললাম বোঝা গেল? 100 টাকাকে রিটার্ন করে দিতে হবে। তাহলে 100 টাকা যখন রিটার্ন করে দিচ্ছে, সে দেখো 100 টাকা গভর্নমেন্টের এখানে লাভ কত হলো? 100 টাকা গভর্নমেন্টের লাভ হলো। এই 100 টাকার 50 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট ভাগ করে নিল। ঠিক আছে, 200 টাকা যে গভর্নমেন্ট পেলো, 100 টাকাকে রিটার্ন দিয়ে দিল। তাহলে হোলসেলারের কোনো খরচা হলো না। আর যে 100 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট ভাগ করে নিল, তাহলে তারাও 50-50 পেয়ে গেল। এবার আচ্ছা, ক্লিয়ার হলো? হোলসেলার সবসময় এরকম রিটার্নটা পায়? সব সময় রিটার্ন পায়। সে যদি কোনো জিনিসের উপরে জিএসটি বিল করে, হ্যাঁ, সে যদি এবার তোমাকে জিনিস দিয়ে জিএসটি বিল করলো না, তোমাকে এমনি মাল দিয়ে দিল, তাহলে হবে না, তাহলে সে কোথা থেকে পাবে? কিন্তু সে যদি জিএসটি বিল করে, জিএসটি বিলে সে যত টাকাই খরচ করুক, সে 1 লাখ 2 লাখ 5 লাখ যতই খরচা করুক, সে রিটার্ন পাবেই পাবে, 1 টাকাও তার মারবে না। এবং পুরো জিনিসটা কোনো মোদিজি বসে বসে করেনি, পুরোটাই জিএসটি নেটওয়ার্কে হয়, জিএসটিএন এর মাধ্যমে। এটাই হচ্ছে জিএসটি নেটওয়ার্ক। এই যে কথা বললাম, এটাই হচ্ছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক। এটাই হচ্ছে এই যে বলছিলাম জিএসটি নেটওয়ার্ক, জিএসটিএন নেটওয়ার্ক পুরোপুরি একটা সফটওয়্যারের মাধ্যমে হয়, যেটাকে ম্যানিপুলেট করা অসম্ভব ব্যাপার, এটাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। ঠিক আছে, মানে কেউ যদি বলে, দোকানদার যদি বলে বাবু জিএসটির জন্য আমাকে বেশি পয়সা দিতে হচ্ছে, সে চুরি করছে, পরিষ্কার ভাবে চুরি করছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, ধরুন ওই যে আমি যেটা বললাম, ধরুন 5 টাকায় কেউ একটা বিস্কিটের প্যাকেট কিনলো, সেই যে দোকানদারটাও কি কোনো জিএসটি পাবে? অবশ্যই পাবে, কেন পাবে? সে যখন বিল করছে, এবার তুমি ভাবছো 5 টাকায় তার মার্জিন কম। মার্জিন কম বলতে দেখো, সে 5 টাকার বিস্কিট সে 100টা বিক্রি করছে বা 1000 প্যাকেট বিক্রি করছে, তার মানে সে 5000 টাকার জিনিস বিক্রি করছে। তো 5000 টাকা সে যখন বিল করবে, তার উপরে 5% জিএসটি আসবে, 250 টাকা।
ও তাই তো? আচ্ছা সে আচ্ছা 250 এইভাবে টাকা সে তো আছে। রিটার্ন পাচ্ছে। এবার তুমি এই যদি তুমি এখানে তো পয়সার হিসাব, 5 টাকার জিনিসে তোমার পয়সায় জিএসটি হবে। তুমি যদি 1 আচ্ছা আচ্ছা টাকার বুঝতে জিনিসও পেরেছি, কেনো, হ্যাঁ 2 টাকার জিনিসও কেনা, মার্জিন পার্সেন্টেজ কম হবে, কিন্তু অবশ্যই হবে। 5 টাকার জিনিসে তোমার তো আর 10 টাকা জিএসটি দিতে হবে না। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম যে 5 হ্যাঁ, টাকা যেগুলো একদম কম টাকার জিনিসে আবার কি করে জিএসটি হবে। এবার সব জায়গাতে জিএসটি ছাড়া বাবু কিছু হয় না এখন। ওই জন্য কেউ যদি বলে যে জিএসটি এসে প্রচুর ক্ষতি হয়ে গেছে, না বাবা, জিএসটি এসে অনেক সিম্পলিফাই হয়েছে। এবার দেখো, যারা বোঝে কম, মানে যাদেরকে বোঝানো হয়েছে যেভাবে, তারা সেভাবেই উত্তর দেবে। তাদের কাছ থেকে তুমি কি আর মানে সেরকম সদুত্তর পাবে? রাহুল গান্ধী এসে বলবে, বাবু আমি এসে জিএসটি আগে হাঁটিয়ে দিই। কেন বাবু? তাদের চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে না, এই কারণে। এই হচ্ছে ব্যাপার, সমস্যা এই কারণে তাদের। ওকে, বুঝে গেল? এতে কি হোলসেলারের কোনো লাভ হবে না কিছু হবে না? হোলসেলারের লাভ দেখো, এই যত টাকায় এবার দেখো হোলসেলার কখন লাভ করে। হোলসেলার লাভ করে সে দেখো যখন জিনিসটা কিনেছে 1000 টাকা। তারপরে ধরো আমি আজকের দিনে গরমকালের কথা বলি, যখন শীতকাল ছিল তখন এসির দাম, যখন কোনো একজন ম্যানুফ্যাকচার, তোমার ধরো হচ্ছে এসি কোম্পানি কে বানায়, হায়ার, ঠিক আছে, তারপরে হায়ার কোম্পানি এসি শীতকালে বানিয়েছে। সে এবার হচ্ছে কোনো একজন দোকানদারকে বলছে এসি নাও না। সে বলে দূর, এখন বিক্রি নেই, আমি লুবনি। তখন বলছে, আরে 1.5 টনের এসি তোমাকে আমি 15,000 টাকায় দিয়ে দিচ্ছি, তুমি নাও না। সে বললো ঠিক আছে, আমি 15,000 টাকায় মাল নিচ্ছি। তো এরকম 15,000 টাকা আমার 100টা মাল দিতে হবে। সে 15,000 টাকার 100টা মাল তার কাছ থেকে নিয়ে নিল। এবার যখন গরমকাল এলো তখন এসির দাম কত? 45,000 টাকা। সে তখন 100টা মালই 45,000 টাকায় বিক্রি করবে। তাহলে এখানে সে যদি 1.5 লাখ টাকা ইনভেস্ট করে, এখানে সে তো 45 লাখ টাকা ইনকাম করছে। তাহলে মাঝের যে রাখার জন্য যে তার রিস্ক, সেটা তার হোলসেলের প্রফিট না, হোলসেলারের প্রফিট না, বলো? হ্যাঁ, মানে হোলসেলারের এখানে দ্রব্যের প্রফিট উপরেই প্রফিট হয়, এখানে ট্যাক্সের কোনো ব্যাপার নেই, তাই তো? না, এখানে তাকে কিছু হ্যাঁ, ট্যাক্স ঠিক আছে দিতেই ঠিক আছে। হচ্ছে না। সে কোনো আচ্ছা ট্যাক্স আচ্ছা, দিচ্ছে, সে যে ট্যাক্সই দিচ্ছে সে তো বাবু বিক্রি ফেরত পেয়ে করার যাচ্ছে। সাথে সাথে রিটার্ন পেয়ে যাচ্ছে। তো তার হ্যাঁ তার হ্যাঁ, ক্ষতি বুঝেছি করছে, এবার। হুম হুম হুম। তার ক্ষতি তো নেই। এবার এগুলো এখনকার দিনে এক্সপোজ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের এগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, মানে ব্যবসায়ীদের মাথায় হাত, ওই চুরিটা করতে পারছি না, খুব সমস্যা। তাহলে এবার এগোচ্ছি তাহলে। আচ্ছা আর একটা জিনিস, আপনি হুম যে হুম বলছিলেন যে চুরিটা করতে পারছেন, মানে এখানে এখানে চুরি করা মানে ওরা মানে এক্সট্রা কি বেনিফিট হতো ওদের যদি না থাকতো আচ্ছা, জিএসটি? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে, যখন ম্যানুফ্যাকচার এই যে 900 টাকায় কিনেছিল, 900 টাকায় জিনিসটা বানিয়েছিল, মালটা সে নিয়েছে 1000 টাকায়, ঠিক আছে। এবার যখন 2000 টাকায় সে বিক্রি করছে, 2000 টাকায় সে যখন বিক্রি করছে, সে তো জিনিসটা 2000 টাকাতেই বিক্রি করবে। ফলে 2000 টাকা যখন বিক্রি করছে, তাকে তো কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবার সে 2000 টাকার জায়গায় সে 2500 টাকায়ও বিক্রি করতে পারে। সে যত টাকায় খুশি এই যে এমআরপি ছিল 2500 টাকা, সে তখন যত খুশি টাকাতেই বিক্রি করতে পারে। কিন্তু তার বিক্রির ওপরে তো কোনো লিমিটেশন থাকছে না, সে কত টাকায় বিক্রি করছে। সরকার কি সেটা জানতে পারছে? সরকার কি জানতে পারছে সে কত টাকায় বিক্রি করছে? জানতে পারছে না। না। সেইটাই হচ্ছে ব্যাপার। এখন যখনই দোকানদারকে বিক্রি করতে হচ্ছে, কেউ যখন কিনতে যাচ্ছে, বলছে ভাই বিল দাও, জিএসটি বিল দাও, তাহলে সে যখনই জিএসটি বিল দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে তো এক্সপোজ হয়ে যাচ্ছে সে কত টাকায় বিক্রি করছে। কি বললাম, বোঝা গেল? সে তো হ্যাঁ এক্সপোজড যে আমি এত টাকায় বিক্রি করছি। সেটা তো সে বলতে পারছে না। সে দেখো, এখানে করার সময় সে বলতে পারে, "এই এখন মাল আসেনি, এখন এর উপরে বাবু 200 টাকা আমাকে এক্সট্রা দিতে হবে।" তুমি দিতে বাধ্য, ঠিক আছে, তুমি দিতে বাধ্য। আর সে যে বিক্রিও করছে, সেটাও তো সরকার জানতে পারছে নিজে, সে বেশি দামে বিক্রি করছে, তুমিও দিয়ে দিচ্ছ। এবার সে যখন বেশি টাকা ডিমান্ড করবে, তোমার তত টাকা বিল দাও, আমি দিচ্ছি, কেন দেবো নি তোমাকে? 200 টাকা যদি বেশি বিল দাও, সেটা ও বিলটাও তো দিতে পারছে না। কি বলছি বুঝতে পারছি? তাহলে চুরিটাতে সে করবে কোথা দিয়ে করবে? ও তো চুরি করার জায়গায় পাচ্ছে না। বুঝলে আর এবার? আর যেসব প্রোডাক্টের গায়ে ধরুন দাম লেখা থাকে এমআরপি রুপিস, হুম, হুম। সেখানেও কি সেম হয়? হ্যাঁ, এবার দেখো, কোনো জিনিস কি বাবু এমআরপি তে বিক্রি হয়? সাপোজ ধরো তুমি একটা মেমোরি কার্ড কিনতে যাও, তার গায়ে লেখা আছে 999 টাকা, বিক্রি হয় 150 টাকায়, হয়তো না হয়নি? মেমোরি কার্ড দেখো। হ্যাঁ সেটা হয়। তাহলে সে যদি দোকানদার যদি তোমাকে 999 টাকা একটা মেমোরি কার্ডের জন্য ডিমান্ড করে, সে তো করতেই পারে না, পারে না বল? হ্যাঁ করতেই পারে। ব্যাস, করতেই পারে। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ এমআরপি এই কারণে বাড়িয়ে লেখা থাকে, কেউ এমআরপি তে বিক্রি করে না, তার কাছে এমআরপি পর্যন্ত বিক্রি করার অধিকার রয়েছে। এবার ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মানে জিএসটি মানে একটা কাগজে কলমে প্রমাণ থাকলো, এটাই?
জিএসটি মানে কাগজে কলমে প্রমাণ থাকলো বাবু তুমি কত টাকায় জিনিস বিক্রি করছো, হুম, এটা প্রমাণ হয়ে গেল। তুমি এখানে যাই বিক্রি করো বাবু তোমাকে তার প্রমাণ দেখাতে হবে যে কত টাকা তুমি বিক্রি করেছো। প্লাস এগুলো গভর্নমেন্টের যেহেতু আন্ডারে আছে, ফলে তোমাকে হচ্ছে তুমি যদি কার কাছ থেকে বেশি টাকা নাও ব্যাস কেস করে দিতে পারে, তোমার জিএসটি নেওয়ার অধিকার নেই, তুমি জিএসটি নিচ্ছ, ব্যাস তোমার গুটি হারিয়ে যাবে, কেস খাবে, ভয় আছে, তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বুঝে গেল? বলো, ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে শেষ আর হচ্ছে তোমার এটার কথা বলছিল, রিগ্রেশনের কথা বলছিল, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেল, বলো এই পেজটা বুঝিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ হয়ে আছে। Okay, আচ্ছা, এবার পার্থক্য বলছে, দেখো সিইএসএস, সেল আর সারচার্জ কি জিনিস, ঠিক আছে? সেলস আর সারচার্জের মধ্যে কি ফারাক? সেলস বলতে কি, কেন্দ্র সরকার, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রাজস্ব আদায় করার জন্য, মনে করে রাখবে তোমার হয়তো রাজস্ব বা রেভিনিউ আদায়ের জন্য, ঠিক আছে, রাজস্ব আদায়ের জন্য গভর্নমেন্টের উপরে দু ধরনের ট্যাক্স আরোপ করে, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট রাজস্ব আদায়ের জন্য যারা নাগরিক রয়েছে, সিটিজেন উপর রয়েছে, তাদের উপরে দু ধরনের ট্যাক্স আরোপ করে। সেই ট্যাক্স হচ্ছে, প্রথম ধরনের ট্যাক্স হচ্ছে সেস আর সারচার্জ। তার মানে সেস আর সারচার্জ কি, এগুলো ওয়ান টাইপ অফ ট্যাক্স, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ ট্যাক্স। এগুলো কে আরোপ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রের জন্য আরোপ করে, আর রাজ্য সরকার রাজ্যের জন্য আরোপ করে। কিসের জন্য? রাজস্ব বা রেভিনিউ আদায় করার জন্য, ঠিক আছে? এবার যেমন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারি। সাপোজ ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স আদায় করতে হবে। তো ইনকাম ট্যাক্স আদায় করার জন্য, এবার দেখো আদায় করার জন্য তো তোমার উপর তুমি বললে যে ইনকাম ট্যাক্স দাও, সঙ্গে সঙ্গে তুমি দিয়ে দেবে সেরকম না, ঠিক আছে? তো তখন কি হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ইনকাম ট্যাক্স আদায় করার জন্য বলবে তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই টাইমের মধ্যে যদি তুমি যদি ইনকাম ট্যাক্স হয়তো অনেক কর ফাঁকি দিয়েছে, বা কর হয়তো ইনকাম ট্যাক্স অনেকে দেয়নি, তাদেরকে বলা হলো এই ডেটের মধ্যে তুমি যদি ইনকাম ট্যাক্স দিয়ে দাও, তাহলে তোমার এর উপরে ইনকাম ট্যাক্স তোমাকে অত ধরো 25% ইনকাম ট্যাক্স দিতে হবে। তুমি যদি এর বাইরে দাও তখন তোমাকে 30% ইনকাম ট্যাক্স দিতে হবে, কারণ তুমি সেই সময় দাওনি। তার মানে যখন এই ইনকাম ট্যাক্স বা রাজস্ব আদায় করার জন্য গভর্নমেন্ট যে কর আরোপ করে সেটাকে বলা হয় সেস, ঠিক আছে? তাহলে ভারত সরকার এরকম কোন কোন জিনিসের উপর আরোপ করে, যেমন টোবাকো, যে তামাক জাতীয় জিনিসের উপরে গভর্নমেন্ট প্রায় সেস, মানে এই ধরনের সেস ট্যাক্স আরোপ করে। এছাড়া যে আমাদের যে আহ, আহ, তেল হয়, মানে যে ওই বাইরে থেকে যে ক্রুড অয়েল আছে, তা সেটার উপরে যে ট্যাক্স আদায় করার জন্য গভর্নমেন্ট কি করে, সেজ আরোপ করে। আর সারচার্জ কি? সারচার্জ হচ্ছে, মানে অনেক সময় কি হয় যে সারচার্জের ক্ষেত্রে কি হয় যে সাপোজ ধরো তুমি একটা সময় 50 লাখ, 50 টাকা তুমি ইনকাম করছো, ঠিক আছে? 50 টাকা মানে 50 লাখ তুমি যদি ইনকাম করো, তার উপরে তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে 10% ইনকাম ট্যাক্স তোমাকে দিতে হচ্ছে। এবার এইটা তুমি যদি করো, সাপোজ ধরো আহ, হুম, এবার দেখো, আচ্ছা,
এটা তোমাদের একটু বলছি। দেখো সাপোজ তুমি যদি 50 লক্ষ টাকা ইনকাম করো, তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। তুমি যদি 1 কোটি টাকা ইনকাম করো, তোমাকে 15% ট্যাক্স দিতে হবে। আর তুমি যদি 2 কোটি টাকা ইনকাম করো মানে ইয়ারলি, তোমাকে 20% ট্যাক্স দিতে হবে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যে 50 লাখ টাকা ইনকাম করছে তাকে কি কতটা ট্যাক্স দিতে হচ্ছে, তাকে কম পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। এবার তুমি যদি এই 50 লাখ টাকাকে ডবল করো, মানে আমি যদি 50 লাখ টাকার তোমার হচ্ছে 10% ট্যাক্স, মানে একটু কম, এটা আমি কম টাকা হিসাব করি তাহলে সুবিধা হবে। সাপোজ 500 টাকার উপরে তোমাকে 10% ট্যাক্স দিতে হচ্ছে, 1000 টাকার উপরে তোমাকে 15% ট্যাক্স দিতে হচ্ছে, 2000 টাকার উপরে তোমাকে ধরো 20% ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে 500 টাকার উপরে 10% ট্যাক্স মানে কত টাকা? কত টাকা? 50 টাকা। কত হচ্ছে? 50 50 টাকা। টাকা ট্যাক্স, 50 টাকা। তার মানে এই স্ল্যাবে তুমি যদি 500 টাকার জায়গায় 1000 টাকা ট্যাক্স দাও, 500 তাহলে তোমাকে কি 50 টোটাল 100 টাকা ট্যাক্স দিতে হবে, হ্যাঁ কি না? হবে। এই 500 টাকার স্ল্যাবে তুমি যদি দুবার ট্যাক্স দাও তাহলে তোমাকে 100 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু এই 1000 টাকার স্ল্যাবে তোমাকে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 150 টাকা। 150 টাকা। বুঝতে পারছি। এই 2000 টাকার স্ল্যাবে তোমাকে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 2000 টাকারটা বাদ দাও, তুমি দুটোতেই বোঝো তাহলে বুঝে যাবে। তার মানে তোমার কাছে এই যে 50 টাকা, এই যে 50 টাকা তোমার কি করছে? একটা বার্ডেন হচ্ছে না, অতিরিক্ত কর দিচ্ছ না তুমি? বুঝতে পারছো? অতিরিক্ত তুমি কর দিচ্ছ, এইটাকে বলা হয় সারচার্জ বা অতিরিক্ত। কি বললাম, বোঝা গেল? এইটাকে বলা হয় সারচার্জ বা অতিরিক্ত। বলো, ক্লিয়ার হলো না হলো না? বলো। স্যার বলো না, মানে ওই 50 টাকার বার্গেনটা স্যার বুঝতে পারলাম না। আচ্ছা দেখো, এই যে সাপোজ ধরো ইলেকট্রিসিটি যখন বিল দাও, ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাদের ভালো একটা কথা বুদ্ধি দিচ্ছি, ঠিক আছে? বুদ্ধিটা হচ্ছে, তোমার বাড়িতে প্রত্যেক মাস মানে প্রতি মাসে সাপোজ ধরো 200 ইউনিট কারেন্ট পড়ে, ঠিক আছে? 200 ইউনিট কারেন্ট পড়ে। তো ইলেকট্রিসিটির স্ল্যাব অনুযায়ী তুমি যদি 100 ইউনিট পর্যন্ত কারেন্ট পোড়াও তাহলে তোমাকে প্রতি ইউনিট পিছু 5 টাকা দিতে হবে। তুমি যদি 200 ইউনিট পর্যন্ত কারেন্ট পোড়াও তোমাকে প্রতি ইউনিট পিছু 7 টাকা করে দিতে হবে। এটা কিন্তু হয়, ক্লিয়ার করে দেখবে, এটা হয়। তাহলে তোমার ঘরে যদি 200 ইউনিট কারেন্ট পুড়ে তোমাকে কত টাকা কারেন্ট দিতে হবে, মানে বিল দিতে হবে? 200 × 7 মানে 1400 টাকা দিতে হবে। হবে কি হবে না? হবে। এবার তুমি কি করলে, 200 ইউনিট কারেন্টের জন্য দুটো কানেকশন নিয়ে নিলে, এটাতে 100 খরচ করলে, এটাতে 100 খরচ করলে, তাহলে তোমাকে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? এর জন্য 500 টাকা, এর জন্য 500 টাকা। তুমি কত টাকা দিলে? 1000 টাকা। শেষ হয়ে যাচ্ছে। তার মানে 400 টাকা তোমার এখানে 400 কারেন্টের টাকা বিল সেভ। বাড়ে। তাহলে এই যে 400 টাকাটা বার্ডেন হলো, এটাকে বলা হয় সারচার্জ। এবার ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আচ্ছা স্যার। এটা হ্যাঁ হচ্ছে- স্যার। এটাই হচ্ছে ব্যাপার। ওকে, বলো আর কারো কিছু ডাউট? কি একটা বলছিলে? এক্সাইজ ডিউটি না সেন্ট্রাল ডিউটি কি একটা বলছিলে? কারো কি হ্যাঁ একজন? স্যার, কি বলো তো? কাস্টম ডিউটি আর এক্সাইজ ডিউটি। কাস্টমস ডিউটি আর এক্সাইজ ডিউটি। আচ্ছা, এটা হয়ে গেছে, মুছে দেবো তখন। স্যার বলছি যে এই সারচার্জটা কি ইনকাম ট্যাক্সের মধ্যে? এটা সাধারণত ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে, কিন্তু অন্য জায়গাতেও পড়ে, অন্য কিছুর উপরেও পড়ে। মানে তুমি যখন টোব্যাকো, এর উপরেও পড়ে। তুমি যদি কোনো জায়গা থেকে 10 কেজি টোবাকো, মানে 1 কেজি টোবাকো নাও, মানে টোবাকো ইম্পোর্ট করো, তোমাকে 1 কেজির জন্য 5% ট্যাক্স দিতে হবে। কিন্তু তুমি যদি 10 কেজি টোবাকো নাও তার জন্য তোমাকে 8% ট্যাক্স দিতে হবে। এখানেও পড়ে, ঠিক আছে? এই জিনিসগুলোর উপরে সারচার্জ বা এক্সাইজ ডিউটি। ক্রুড অয়েলের উপরেও সেম ভাবে পড়ে, টোব্যাকের উপরেও পড়ে, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের উপরেও পড়ে। যেগুলো জিএসটির বাইরে আছে তাদের উপরে সেজ আর সারচার্জ পড়ে। এবার কি আশা করি? হ্যাঁ বলো, এটা হয়ে গেলে বলো, মুছে দেবো। তারপরে আমি এক্সাইজ ডিউটি হ্যাঁ স্যার হয়ে গেছে তো। কি বললে জানো? এক্সাইজ ডিউটি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সাইজ ডিউটি বাংলা কি বলেছিল মনে আছে? লেখা আছে এক্সাইজ ডিউটির বাংলা? স্যার আবগারি আবগারি শুল্ক। ভেরি গুড। আচ্ছা তাহলে বুঝে গেছি, আর আবগারি বলতে হবে না, বাংলাটা মনে ব্যাস। পড়ছিল না। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক। ওকে,
বলো ক্লিয়ার হয়েছে? তাহলে যেহেতু পরের ওর দিন পরে একটা মেডিকেল লেখালেন না, ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছি। ওকে ঠিক আছে। এবার এক্সাইজ তুমি যদি বাইরে থেকে কোনো মেডিকেল কিট নিয়ে আসো তাহলে এক্সাইজ ডিউটি অন মেডিকেল, কারণ দেখো বেশিরভাগ জিনিস আমাদের মেডিকেলের ওপরেই বাইরে থেকে আসে, ওষুধ বলো অনেক কিছু বাইরে থেকে, বাইরে কোম্পানি বানায়, তো সেই জন্য। ক্লিয়ার? তাহলে পরের দিন আমি হচ্ছে কিন্তু এটার উপরে এমসিকিউ ডিসকাস করবো। এরপরে আমাদের এমসিকিউ হবে পরের দিন, যা পড়িয়েছি পড়ে রাখবে, আমি কিন্তু এর উপরে এমসিকিউ ডিসকাস করবো। ওকে।